নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই লাইভের বিষয় সাম্প্রতিক খবর বিশ্লেষণ। আন্তর্জাতিক এবং এদেশে এই রাজ্যে যে খবরগুলো আমরা পাচ্ছি, গবেষণায় বলুন বা প্যানিকবাজি বলুন বা মগজ ধোলাই বলুন, সেই খবরগুলি থেকে কিভাবে আত্মরক্ষা করবেন, বিশ্লেষণ করবেন, সেই দিশায় কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আন্তর্জাতিক খবরের মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প আরও একবার সাফ জানিয়ে দিয়েছেন যে প্যান্ডেমিক ট্রিটি তিনি তো মানছেনই না, থেকে বেরিয়ে এসেছেন। সঙ্গে প্যান্ডেমিক যে রেসপন্স যেটা সাম্প্রতিককালে জারি হয়েছে, আমি ভিডিওতে বলেছে বিধি ডেঙ্গুকে কেন্দ্র করে বা অন্যান্য, সেগুলো তিনি মানবেন না। নাম্বার ওয়ান, এ বিষয়ে আলোচনা। দ্বিতীয় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটছে, আগেও বলেছিলাম, আবার বলছি, একটু ডিটেলে বলবো। 7টি রাজ্য, মানে স্টেট, আমেরিকার 7টি স্টেট এবং ইটালি নামক একটি রাষ্ট্র, আপনারা নাম শুনেছেন, ল্যাব মিট কঠোরভাবে নিষিদ্ধ করেছে ইতিমধ্যেই। আরো একবার শুনুন, 7টি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট এবং ইটালি ইতিমধ্যেই তাদের দেশে, এইসব দেশে, এলাকায় ল্যাব মিট কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কেন? এই বিষয়টি, এই দুটি আন্তর্জাতিক বিষয়। আর আমাদের দেশে যে বিষয়গুলো, তার মধ্যে মুম্বাইতে ওলা, উবের, র্যাপিডো ড্রাইভারদের বিক্ষোভ কর্মসূচি কেন? নেপথ্যে আমরা কবে সতর্ক হব? সেই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ খবরের মধ্যে ডানকুনিতে খাটাল উচ্ছেদ, স্বনিযুক্তির বিনাশ। এমন যে হবে, খাটালের ওপরে যে কোপ পড়বে, কর্পোরেট মিল্ক, প্যাকেজড মিল্ক এবং পরবর্তীতে ল্যাব মিল্ককে প্রমোট করবার লক্ষ্যে খাটালগুলো যে বন্ধ করে দেওয়া হবে এবং তথা গ্রামেগঞ্জে গোপালনের ওপরও কঠোর বিধিনিষেধ আসবে। আগেই আমি বলেছি, স্ট্যাচু গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারে কি কি ঘটতে চলেছে, তার মধ্যে এটি অন্যতম। তো ডানকুনিতে খাটাল উচ্ছেদ নেপথ্যে কি কারণে উচ্ছেদ করা হলো, এবং অবশ্যই আর কি ইউনিভার্সাল ক্যান্সার ভ্যাকসিন এসে গেল। ইঁদুরের ওপরে পরীক্ষা চলছে আপাতত, তারা খুব আশাবাদী। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষণা ইউনিভার্সাল mRNA ক্যান্সার ভ্যাকসিন, এ নিয়ে আমি আমার ফেসবুক পেজে লিখেছি বিস্তারিত, এখানেও সংক্ষিপ্ত আলোচনা করব। আরো একটি এর সঙ্গে রিলেট করে যে খবর, বারাসত হাসপাতালে, সরকারি হাসপাতালে ফ্রিতে ক্যান্সার স্ক্রিনিং করার জন্য ব্যবস্থা নেওয়া হলো, যাতে রোগীরা বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা বা স্ক্রিনিং করতে পারেন, সতর্ক হতে পারেন। আহা, কি দরদ! জনকল্যাণমূলক কর্মসূচি। পাশাপাশি আরো একটি খবর এই ক্যান্সার সংক্রান্ত আর কি রিলেট করা, ওরা এখন করবে দালাল মিডিয়াকে কাজে লাগিয়ে ক্যান্সার যে বাড়ছে তার কারণ হিসেবে উদরপিণ্ডি বুধর ঘাড়ে, অর্থাৎ মূল ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে কি বলছে, ওরা নাকি রিসার্চ করে বের করেছে রান্নার ধোঁয়া, মানে এখন তো শহরাঞ্চলে যত রান্না বা গ্রামাঞ্চলেও সবই গ্যাসে হয়, তো সেই কতটুকু ধোঁয়া হয় আপনারা জানেন, তাতেও নাকি ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। মানে কাদের? অবশ্যই টার্গেট নারীরাই। অর্থাৎ কেমন করে দেখেছেন তো, নারীরা এখন তো রান্না করার প্রতি অনীহা তৈরি হয়েছে, বিশেষ করে তথাকথিত আধুনিকাদের মধ্যে। তার উপরে যদি আবার এটাও ঢুকিয়ে দেওয়া হয়, ওরে বাপ রে, কি ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। তো
তো তার আগে আমি একটি জরুরি ঘোষণা রাখছি। আরো একজন সহযোদ্ধা 5,000 টাকার মূল্যের বই অন্য সহযোদ্ধা, তিনি তো সবাইকে চেনেন না, তাদের উপহার হিসেবে দান করেছেন। অর্থাৎ কি উদ্দেশ্যে এমন আপনারা জানেন বইমেলার সময় এরকম বা তারও আগে এরকম বহু বহু না বলেও, বহু নয়, এই সংখ্যাটা বহু হয় বলে তো অন্য বিষয় ছিল, মানে কেউ কেউ তারা নিজেরাই, যারা ইতিমধ্যেই বই সংগ্রহ করেছেন, তারা বই সংগ্রহ করতে সক্ষম নন এমন সহযোদ্ধা বা যারা জানতে বুঝতে চান এমন মানুষের জন্য তারা বই উপহার হিসেবে তার অর্থ প্রদান করেছেন বা সরাসরি কিনে দিয়েছেন, এমন উদাহরণ আছে। তো এই ক্ষেত্রে আরো একজন সহযোদ্ধার সংযোজন হলো, উনি নাম প্রকাশ করতে চাইছেন না, আমি নাম বলছি না, দরকার নেই, কাজ নিয়ে কথা। তো তাই আমি আহ্বান জানাচ্ছি, ইতিমধ্যেই যদিও আমি আমার নিজের উদ্যোগ নিয়ে এবং পাশাপাশি সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমার পরিচিত সবাইকেই দিয়ে দিয়েছি তারা যে বই চাইছেন অথচ কিনতে পাচ্ছেন না, অর্থ নেই। কিন্তু তার বাইরেও তো থাকতে পারেন, কারণ আমি দাবি করতে পারি না যে আমার সঙ্গে দেখা হয়েছে, অথচ তারা খুলে বলেছেন সমস্যা, এমন তো নাও হতে পারে। তো সেক্ষেত্রে আহ্বান রাখছি, এমন কেউ থাকলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে যারা পরিচিত তাদেরকেই আগে আহ্বান করব। কারণ অপরিচিত হলে, সম্পূর্ণ অপরিচিত হলে বা জাস্ট ফেসবুকে ফলো করছেন, ইউটিউবে আছেন কিন্তু দেখা হয়নি, সেই ক্ষেত্রে মানে কেজি দরে বই বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি, বাস্তব আর কি, মার্জনা করবেন। কারণ এই চেতনার সঙ্গে একাত্ম না হলে, লড়াইয়ের সঙ্গে একাত্ম না হলে এবং এই তাদের আর্থিক অবস্থা সত্যিই খারাপ কিনা সেটা না জানলে তো এই সহযোদ্ধা যিনি এই উদ্যোগ নিয়েছেন, যারা নিচ্ছেন, তাদেরকে তো সঠিক বিচার তাদের প্রতি করা হবে না। তেলা মাথায় তেল দেওয়াতে আমি বিশ্বাসী নই। আর তাই বইগুলো তো মোটা মোটা, জানেন, দেখেছেন তো, গ্রিগরি রাসপুটিন স্ট্যাচু দ্বিতীয় খণ্ড, যাই বলুন, যথেষ্ট ভারী ভারী বই, কাগজের যা দাম, মোটামুটি কেজি দরে বিক্রি হলেও চা সিগারেট খাওয়ার পয়সা কেন বেশি হয়ে যাবে আর কি। তো ওই কারণে আমি পরিচিতদের আহ্বান জানাচ্ছি, হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। যদি এমন কেউ থাকেন যে যারা বই সংগ্রহ করতে চাইছেন কিন্তু পারেননি, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। ইতিমধ্যেই আমি কয়েকজনকে পাঠিয়ে দিয়েছি, ব্যবস্থা হয়েছে, আরও কয়েকজন মুখোমুখি আসবেন। এছাড়াও যদি কেউ থাকেন আমাকে জানান। আর বাকিদেরও আহ্বান করব, যদি এরকম কেউ থাকেন যারা বই সংগ্রহ করেছেন বা আরও করতে চাইছেন, আরও ছড়াতে চাইছেন, উপহার দিতে চাইছেন কাউকে, বা সহযোদ্ধাদের কাছে পৌঁছে দিতে চাইছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আর জ্ঞাতার্থে জানাই, অমৃত সুপুত্রা দ্বিতীয় খণ্ড বইটি কিন্তু কুরিয়ারের জন্য মাত্র 2 কপি অবশিষ্ট আছে, আর কলেজ স্ট্রিটে কিছু কপি থাকতে পারে অ্যালাইড বুকসে। আর চক্রবহের দিনরাত্রির সংখ্যা কিন্তু কমে আসছে। তো আমি আপডেটটা জানালাম যারা বই সংগ্রহ করতে চাইছেন তাদের জন্য। যদি তারা আগ্রহী থাকেন এবং তারা যদি মনে করেন একসঙ্গে সব বই কিনবো না, তার প্রায়োরিটি বেসিসে তারা যদি মনে করেন যে বইগুলো কমে আসছে, আগামীতে আবার কবে ছাপা হবে, উদ্যোগ তো আমাকেই নিতে হয়, তার নিশ্চয়তা নেই, তো তারা সিদ্ধান্ত নিতে পারবেন। আরও একটি ঘোষণা করি, ইউটিউবের সাবস্ক্রিপশনের সংখ্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আপনারা জানেন ফেসবুকেও নেই, কারণ আমি এই জায়গাগুলো থেকে উপার্জন করি না, এটা আমার পলিসি। যারা করছেন করুন, কিন্তু আমার পলিসি। তো তাই এটা আরও একবার বলে দিই, যারা ভাবছেন যে ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ছে ইত্যাদি ইত্যাদি, তাদেরকে এটা জানাই, এটা কখনোই ঘটবে না। আমার জীবদ্দশায় তো ঘটবেই না, মানে আমার ক্ষেত্রে ঘটবে না।
তবুও আমি সাবস্ক্রাইব করতে বলছি কারণ কি আরো ছড়ানোর জন্য, যাতে যত ছড়ায়, যত রিচ হয়, যত মানুষের কাছে পৌঁছয়, তত বেশি করে আমরা কিছু প্রাণকে বাঁচাতে পারি, অ্যালার্ট করতে পারি, হ্যাঁ, সচেতন করতে পারি। এই কারণেই আহ্বান রাখছি যারা সাবস্ক্রাইব করেছেন, কারণ আগামীতে যে সময় আমরা দেখতে পাচ্ছি, এই যে ইলেকশনের পরে, নির্বাচনের পরে যে সময়টা আমরা দেখতে পাবো এই রাজ্যে আর দেশে, তো দেখতেই পাচ্ছেনই, সেটা কিন্তু ভয়ানক হবে আরো। যত দিন যাবে তত পরিস্থিতি আরো ভয়ানক হবে সাধারণ মানুষের পক্ষে। আর তাই এর মধ্যে যত আমরা বেশি মানুষের কাছে পৌঁছবো, যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন ভালো, যারা করেননি তাদের কাছে পাঠান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে একটু সময় নিয়ে শুনতে বলুন। কারণ ভিডিওগুলো লম্বা হলে কি হবে, আখেরে কিন্তু যারা শ্রোতা তাদেরই লাভ। কারণ আমার ভিডিও থেকে, আমার চ্যানেল থেকে, আমার ফেসবুক থেকে আপনি সরাসরি উপার্জন করতে পারেন না, মানে এগুলো শুনলে আপনার পকেটে টাকা ঢুকবে এমন নয়, সেটা হবে না। কিন্তু পরোক্ষভাবে আপনি লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারেন, যা চিকিৎসা খাতে মানে ভুতুরে খাতে যে ব্যয়গুলো হয়, টেস্টিং বলুন, প্যানিকের ফলে বলুন, হ্যাঁ, প্রকৃতির কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে প্রাকৃতিক টোটকাকে বিসর্জন দিয়ে ফার্মা লবির দাসত্ব বলুন, এইসব কাজে আপনাদের যত লক্ষ টাকা ব্যয় হয় বা অনেকেরই হয়ে গেছে, এবং বিভিন্ন রকমের বিপজ্জনক যেসব ভৌ আসছে এবং ড্রাগ আসছে চিকিৎসার নামে, সেগুলো থেকে আপনারা সচেতন হলে, এড়াতে পারলে, প্রকারান্তরে আপনার সরাসরি না হলেও পরোক্ষভাবে আপনাদের কিন্তু অনেক টাকা সাশ্রয় হয়। সেটা ভুক্তভোগীরা জানেন, আমার সহযোদ্ধারা জানেন, পাঠকেরা জানেন। তাই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন এবং ছড়িয়ে দিন। এবারে আসছি প্রসঙ্গে। ডোনাল্ড ট্রাম্প মহাশয় জানিয়ে দিয়েছেন যে যে প্যান্ডেমিক রেসপন্স যে কর্মসূচি বা যে গাইডলাইন এসেছে এর কাছ থেকে, আপনারা জানেন প্যান্ডেমিক ট্রিটি সই হয়ে গেছে, আমাদের দেশ তথা নরেন্দ্র মোদী সই করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে ভারত এবার বিশ্ব স্বাস্থ্যের নেতৃত্বের ভূমিকা নেবে। এ বিষয়ে আমি আগেই বলেছি। কিন্তু আমেরিকা কি করছে, যে আমেরিকাকে আমাদের ভক্তরা, 56 ইঞ্চির ভক্তরা ভারতের বন্ধু বলে মনে করেন এবং ডোনাল্ড ট্রাম্পকে ভারতের একজন সেরা শুভাকাঙ্ক্ষী বলে মনে করেন। সেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে ইলেকশনে জেতা মাত্র তিনি থেকে আমেরিকাকে বের করে আনলেন কেন? এই ব্যাপারে ভক্তরা কিছু বলছেন? বলবেন না। তো বের করে এনেছেন। শুধু তাই নয়, এই সাম্প্রতিক যে এর গাইডলাইন জারি হয়েছে প্যান্ডেমিক রেসপন্স বিষয়ে, সেক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি এর মধ্যে নেই। তাহলে তার মানে আগামীতে যত অসুখ বিসুখ, ভ্যাকসিন, বহু মহামারী এসব হবে, আমেরিকায় হবে না, আমেরিকা বাদ দিয়ে হবে আর কি। হ্যাঁ, ভারতে হবে, বাংলাদেশে হবে, শ্রীলঙ্কায় হবে, অবশিষ্ট বিশ্বে হবে। ইউরোপের মানুষ তো পেদিয়ে তাড়াবে হুকে, মালুম পাচ্ছে। অফিসিয়ালি সেখানকার রাষ্ট্রনায়কদের অবস্থা আগামীতে খুব ভয়ঙ্কর হবে, কারণ সেখানে আমেরিকা যেটা করলো, ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন জনগণের চাপে, ইউরোপের নেতারা কিন্তু সেইভাবে, স্লোভাকিয়া বাদ দিয়ে, সেভাবে কিন্তু অন্তত অফিসিয়ালি তারা কিন্তু এই এর ব্যাপারে প্রতিবাদ করেননি। তো ফার্মা কোম্পানির দালাল আমরা জানি। তো দেখা যাক। তবে জনতা যে ওখানে যে চলবে না এসব প্যান্ডেমিক কর্মসূচি, সেটা তারা জনগণ বুঝিয়ে দিয়েছে ইতিমধ্যেই, আমরা জানি। লকডাউনের সময় প্যান্ডেমিকের প্রতিবাদে তারা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন সেখান থেকে স্পষ্ট। আর আমাদের 21শে জুলাই কালকে, জানেন তো, অঘোষিত বম। তো 21শে জুলাই দেখবেন অনেক বুদ্ধিজীবী, দালাল বুদ্ধিজীবী, ওই যে গান লিখেছেন একজন, চলো যাই 21শে জুলাই। তো কেন বলুন তো, গান টান তো উনি খারাপ লিখতেন না, তো হঠাৎ করে ওই যে ভালো করে খেয়ে পড়ে বলবো না, স্টেটাস, বাড়ি গাড়ি একটু বাইট দেওয়া, পেছনে পেছনে
ক্যামেরাম্যানরা ছুটবে, রিপোর্টার ছুটবে, এই স্বপ্ন তো থাকে আমাদের মধ্যে, নাকি? আমার মধ্যে থাকে না। অধম এগুলোকে পদাঘাত করে বহু আগেই ছেড়ে এসেছে। ইউরোপ থেকে ফিরে আসার পরও ওসব নেই, ওসব অধমের ধাতে নেই। তার জন্য ল্যাজ নাড়তে হয়তো, আমার ল্যাজটাই তো নেই ওদের। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই বুদ্ধিজীবীদের ল্যাজ গজায়, তো তাই তারা এসব লিখে ফেলেন এবং তাদের তথাকথিত প্রতিভাটাকে ওরা কিনে নেয়। আর 21শে জুলাইয়ের যে এত সমাবেশ, আপনারা জানেন, শহীদ ওরা তৈরি করে, ম্যানুফ্যাকচার করে। যখন যে শহীদকে দরকার, তাপসী মালিককে মনে আছে? তার দেখবেন তো মূর্তিটা, আবক্ষ মূর্তি বানানো হয়েছিল সেখানে। কি অবস্থা এখন আপনারা জানেন, ছবি নেটেও পাবেন, গিয়ে সরাসরি দেখতে হবে না। আগাছা জঙ্গলে ঢেকে গেছে তাপসী মালিকের অবয়ব। তখন দরকার ছিল তাপসী মালিককে। এখন পুরনো চাল ভাতে বাড়ে, তাই 21শে জুলাই শহীদ দিবস। বেশ বেশ, তা এই শহীদ দিবসে যারা যাবেন তারাও তো মানুষ, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমার মানুষ নিয়ে কারবার। তথাকথিত শিক্ষিত মানুষকেও তো দেখলাম তাদের মগজ ধোলাই হয়ে যায়, আর এইসব মানুষকে তো ভাতায় বলুন, যেই বলুন, তাদেরকে তো তো সহজেই যে কোনো রাজনৈতিক দল পকেটে পড়তে পারে। তো তাদেরকেও তো সঙ্গে নিয়ে আমাদের লড়তে হবে, বোঝাতে হবে, ঘৃণা করবেন না। তো যাই হোক, ওইখানে যে দালাল বুদ্ধিজীবীরা মঞ্চ আলো করে বসে থাকবে, না আলো করে না, কালো করে ওরা। তো সেখানে কেউ যদি একবার এই করোনা ভোগের ফলে কি ঘটছে এবং সতর্ক করার কাজটি করতেন, তাহলে বলুন তো আমাদের কত সুবিধে হতো। তাহলে অধমের দরকার পড়তো? সেইভাবে করতো না। ওরা করে না বলেই আমাদের দরকার পড়ে, কারণ ওরা করবে না। ওখানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ না হলেও হাজার হাজার মানুষ তো সমবেত হয় প্রতি বছর। না হওয়ার তো কিছু নেই, আপনারা জানেন, এটাই স্বাভাবিক। তো সেইখানে যদি কেউ একজন মাইক্রোফোনে দুটো কথা বলতেন, কোনো দালাল বুদ্ধিজীবী, সেখানে তো ওই যে মশাই সাহেবও থাকেন, জানি না এবার থাকবেন কিনা। উনি তো আবার বড় কবি ছিলেন, বাজারি কবি। হ্যাঁ, এক সময় ওনার লেখা কবিতা টবিতা পড়েছি, এক সময় আমরা চর্চা করেছি কফি হাউসে ওদের নিয়ে। ওদের কবিতা লেখার ক্ষেত্রে এক সময় ওরা আমাদের প্রতিকৃত ছিল, সেই জয় গোসাই বাবু। তো এরা কি করেন? এরা কি জানতে পারছেন না, বুঝতে পারছেন না এখনো কি ঘটছে? হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার মাদারল্যান্ড? হোয়াট ইজ হ্যাপেনিং তারা কি জানেন না? তারা নয় স্টাডি করেন না, গবেষণা তখন করেননি, তখন বোঝেননি। এখনো কি বুঝছেন না? এত কিছু চারদিকে দেখে সবই বোঝেন এখন, এখন সবই বুঝতে পারছেন, কিন্তু ওই যে মূল্য চোকাতে হয়, তথাকথিত জনপ্রিয়তা, প্রতিষ্ঠার মূল্য, মাস গেলে টাকা পয়সা, বাড়ি গাড়ির মূল্য চোকাতে হয়। কি করে? শিরদাঁড়া বিক্রি করে। এরা আবার কেউ কেউ শিরদাঁড়া নিয়ে কবিতা লেখে। আসল শিরদাঁড়াটা আমরা জানি, বুঝে গেছি। করোনা আমাদের চোখ খুলে দিয়েছে, যাদের চোখ আগে খোলা ছিল না তাদের চোখটাও খোলা দিয়েছে, তাই তো? তো এই প্রসঙ্গে আরো একজন নমস্য সাহিত্যিকের কথা মনে পড়ে আমার, রবীন্দ্রনাথ ঠাকুর। উনিও সরাসরি বলেননি, সেই সময় জায়নির শক্তি রীতিমতো মধ্য গগনে। গান্ধীকে ব্যবহার করা হচ্ছে, নেতাজিকে সাইডলাইন করা হচ্ছে। রবি ঠাকুর কি ব্যাপারগুলো বোঝেননি? বুঝেছেন অনেক কিছু, কিন্তু লেখেননি। সরাসরি লিখলে নোবেলটা পেতেন না। কিন্তু অন্তত আমি তাকে শ্রদ্ধা করি এই কারণে, সরাসরি না বলতে পারলেও উনি কিন্তু ঠাড়ে ঠাড়ে বলে গেছেন তোতা কাহিনীটা কেন লিখেছিলেন, সভ্যতার সংকট, এগুলো কেন লিখেছিলেন। তো সমস্যা হচ্ছে সরাসরি না বললে তো জনতা বোঝে না। তোতা কাহিনী দিয়ে যে ব্রেন ওয়াশ করা হচ্ছে, মানে মগজ দোলাইয়ের কর্মসূচি যেটা শাসকেরা করে, সেটাই উনি বলতে চেয়েছেন। তো তাসের দেশ কেন লিখেছিলেন? চলো নিয়ম মতে, ওই যে করোনা বিধি, ব্যাপারটা তাই, শাসকরা নিয়ম করে, তো তাসের দেশ। কিন্তু এগুলোর সমস্যা কি বলুন তো, ভদ্রলোকেরা পড়ে বা নাটক হলে দেখে, তারাও গভীরে যেতে পারে না যে তাসের দেশটা রবি ঠাকুর কেন লিখলেন, তোতা কাহিনীটা কেন লিখলেন। কিন্তু অধম যখন এগুলো পড়েছিল, তখন থেকেই অধমের মাথায় এগুলো। আসলে কি, আমি তো অধমরা মানে আমাদের মতো লোকটা শুধু পড়ে না, আত্মস্থ করার চেষ্টা করে এবং সেইভাবে জীবনকে পরিচালিত করার চেষ্টা করে। কিন্তু পড়লাম, শ্যামা চিত্রাঙ্গদা দেখলাম, তোতা কি তাসের দেশ দেখলাম, একটু স্টেটাস বাড়লো, ইন্টেলেকচুয়াল হলাম, রবি ঠাকুরের দুটো বই রাখলাম,
আলমারিতে, লোকজন এলো, একটু সেলফি টেলফি তুললো বইয়ের সঙ্গে। আহা, কালচার সোল, ব্যাপারটা এইরকম দাঁড়িয়েছে। যাই হোক, উনি কিন্তু বলেছেন, সরাসরি বলতে পারেননি, বললে সমস্যা ছিল, তাহলে পুরস্কার টুরস্কার পাওয়া যেত না। কিন্তু ওনার যতটা সাধ্য ছিল, ওনার মধ্য থেকে যেটা তিনি উপলব্ধি করেছিলেন, তিনি কিন্তু বলে গেছেন। তার ভাবনা, তিনি তো তো হার্টের কবি নন, যিনি পরিষ্কার বলেছেন। তো সবাই তো আর সেই সময় ইউটিউব ভিডিও ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না। থাকলে উনি কাজে লাগাতেন কিনা আমি জানি না, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু উনি ওনার মতো করে কিন্তু বলে গেছেন। এই কারণেই তাকে আমি শ্রদ্ধা করি। উনি কিন্তু এড়িয়ে যাননি, বলেছেন। লোকে বোঝেনি, তাহলে আলাদা কথা। আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, লিখে তো গেছেন। কবিতায় যতটা লেখা সম্ভব, গানে যতটা লেখা সম্ভব, ওটা তার প্রবন্ধ নয় রে ভাই। কিন্তু মানুষ কি করলো? মরার আগেই মরে গেল। করোনা, বাপ রে কি ভয়ঙ্কর করোনা। অথচ আমি যারা রবি ঠাকুর পড়েননি, অশিক্ষিত, তথাকথিতভাবে অশিক্ষিত মানুষ, নিরক্ষর মানুষ, তারা কিন্তু অতটা ভয় পাননি। তাদেরকে তো ওই যে বাসে উঠতে দেওয়া হবে না, হকারি করতে দেওয়া হবে না, এইসব ভয় দেখিয়ে গুঁজে দেওয়া হয়েছে। তারা কিন্তু লাইনটা প্রথমে দেননি। কিন্তু কারা লাইন দিলেন, কারা বেশি ভয় পেলেন? যারা রবি ঠাকুর পড়েছেন তারাই আর কি, মানে অন্তত দেখেছেন, পড়েছেন, গান টান শোনেন টোনেন, তারাই বেশি ভয় পেলেন। হোয়াট অ্যাট্রসিটি, হ্যাঁ, হোয়াট এ ট্রাজেডি। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর নয়? যারা পড়লেন, জানলেন, শুনলেন, আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, তারাই মরে গেলেন। মিনিটে মরে গেলেন এবং লাইন দিলেন ভ্যাকসিন ভৌ নেওয়ার জন্য। শিক্ষা, এখানেই তো সমস্যা। তো যাই হোক, এবারে আসছি আলোচনায়। তাহলে ওই ব্যাপারটা মিটে গেল। তা আমেরিকার জনতাকে আর নতুন করে হুকে দিয়ে ভৌ গুঁজে দেওয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্প, শুধু ওনার চেষ্টায় এটা হয়নি, জনগণ খেপে গেছে। হুকে সেখানে রীতিমতো, শুধু নয়, একটা সার্ভে এসেছে সাম্প্রতিক, ও নিয়ে আমি ভিন্ন ভিডিও করব। একটা সার্ভে এসেছে, সেই সার্ভেতে বলা হচ্ছে, দেখানো হয়েছে যে আমেরিকার মানুষ কিভাবে সরকারি স্বাস্থ্য সংস্থাগুলোকে সন্দেহ করছে, চিকিৎসকদের সন্দেহ করছে, ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে অনীহা দেখাচ্ছে, সন্দেহ করছে। কেউ বেছে বেছে ভ্যাকসিন দিচ্ছে, কেউ একেবারে নিচ্ছে না। সংখ্যাটা ক্রমাগত বেড়ে চলেছে। চাইল্ডহুড ভ্যাকসিনের ক্ষেত্রে হেজিটেন্সি ক্রমাগত বেড়ে চলেছে। এ নিয়ে অনেক আশঙ্কা জানিয়েছে, তাতে করে ওদের যায় আসে না। MMR এর মতো ভ্যাকসিন তারা নিচ্ছে না, পোলিওর মতো ভ্যাকসিন তারা ছেড়ে নিচ্ছে না, এগুলো বাদ দিয়ে দিচ্ছে, ছোটবেলার ভ্যাকসিন গুলো। ভাবতে পারেন, এতে করে নাকি ওখানে আবার হাম দেখা দিয়েছে। এরকম ভয়ঙ্কর খবর দালাল মিডিয়াকে দিয়ে আনা হচ্ছে, কিন্তু তাতেও লোকজনের কোনো হেলদোল নেই। কি হামে ভয় পাচ্ছেন? হাম আমারও হয়েছিল। কি হলো তাতে? মরে গেছি? ছোটবেলায় মনে আছে হাম হয়েছিল। শুনে রাখুন, এটা সংক্ষেপে বলছি, মেজলস, হাম, যেটা একসময় সবারই হতো। এ নিয়ে অনেক কবি সাহিত্যিক মানে রসিকতাও করে গেছেন। কিরকম? একটা বলি, হাম হলো ভালোবাসার মতো, প্রেমের মতো। মিজলস ইজ লাভ, লাইক লাভ, যাকে যার মধ্য দিয়ে সবাইকে যেতে হয়। আমাদের প্রেমে যেমন সবাই পড়ে, হামও সবার হয়, ব্যাপারটা এমনই ছিল। তো এখন বাচ্চাদের হাম হয়? কজনের হয়? এতে পুরো ভালো লক্ষণ নয়। স্টাডি করুন। হাম, মেজলস প্রকৃতির বরদান। এ নিয়ে ভিন্ন ভিডিও করব। প্রকৃতির বর কি? ওটা শৈশবেই আমাদের ইমিউন সিস্টেমকে ন্যাচারাল ইনফেকশনের জন্য তৈরি করে, শক্তিশালী করে। বাচ্চারা সুস্থ থাকে, সাবালক হলে সুস্থ থাকে, দীর্ঘজীবী হয়।
তাদের ইমিউন সিস্টেম ঠিকঠাক কাজ করে, সেটাকে চেপে দিয়ে ধামাচাপা দিয়ে আমাদের শরীরটাকে ওরা শেষ করে দিচ্ছে। হামের ভয়, আরে হামে কতজন মারা যেত। হ্যাঁ, দু একদিন কষ্ট সুস্থ হতো, স্বাভাবিক, আমারও হয়েছে। তাতে করে কি আমার ক্ষতি হয়েছে? আমার তো ভালো হয়েছে। এগুলো ভাবুন, সবসময় মনে রাখবেন, যা বিজ্ঞানী যা দেখছেন, মিডিয়া দেখছেন, সব ওরা ফান্ডিং করেছে, ওরা যা বলবে মানেই। তবে কিছু কিছু ঠিক বলে ওরা কিন্তু আপনাদের আগে বিশ্বাস অর্জন করে আর কি। এখন কিন্তু যা বলছে সবই ভুল, সবই শেষ, সবই সর্বনাশের কথা বলছে। আগে মগজটা ধোলাই হয়ে গেছে তো, আর তাই এখন লোকে এগুলো ধরতে পারবে না জেনে ওরা করছে। আমাদের মতো অধম মানুষ এগুলো কিন্তু ধরে ফেলছে, আমার সহযোদ্ধারাও ধরে ফেলছে। তো যাই হোক, সব কিন্তু ওরা কিনে রেখেছে। ওরা যেমন বলতে বলে, দালালরা তেমনই বলে। সে মিডিয়াই বলুন, বিজ্ঞানী বলুন, কবি বলুন, আর সাহিত্যিকই বলুন, দিস ইজ রিয়ালিটি। যাই হোক, তাহলে এখানে এই প্রসঙ্গে দেখুন একটা কথা রয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার, আমেরিকায় ল্যাব মিট আপনি বললেন 7টি স্টেটে নিষিদ্ধ হয়েছে, ইটালিতেও নিষিদ্ধ হয়েছে, ইউরোপের ইটালিতে নিষিদ্ধ হয়েছে, আমেরিকায় ভ্যাকসিন এর বিরুদ্ধে এইসব হচ্ছে। হু থেকে বেরিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তো তাই নয়, গ্লোবাল ওয়ার্মিং কে শিখণ্ডী করে যে প্যারিস প্রোটোকল ট্রিটি, সেখান থেকেও, অর্থাৎ ফসিল ফুয়েলের উপর যে বিভিন্ন রকমের বিধি নিষেধ ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের দেশে চাপছে, সেখান থেকেও ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে এসেছেন। কেন? এগুলো আমি আগে বলেছি, বহুবার বলেছি। শুধু জনগণের বিক্ষোভ তো একটা বড় ফ্যাক্টর আছেই, কিন্তু এছাড়াও আরো কারণ আছে। কিরকম দেখুন, ডিপপুলেশন, যেখানে লোক সংখ্যা বেশি সেখানেই তো আগে দরকার। আর ডিপপুলেশনের পাশাপাশি কিন্তু মুনাফাবাজি, অর্থাৎ মানুষকে সর্বশান্ত করে ঋণের ফাঁদে ফেলে, সোনাই বলুন জমি বলুন ছিনিয়ে নিয়ে, ফিয়াট কারেন্সি গছিয়ে দিয়ে বিল গেটস এত লক্ষ হেক্টর জমির মালিক হলেন কেন? জমিগুলো তো এক সময় কোনো কৃষকেরই ছিল মশাই। তো তেমনই আমাদের দেশে আদানি আম্বানিদের দিয়ে সমস্ত প্রাকৃতিক সম্পদ, জমি জমা ওরা হাতাবে, তাই তো? সেই প্রক্রিয়ায় চলছে, এটা আপনারা জানেন। তো এই যে পপুলেশন, তাহলে এই কারণে গ্রামে গঞ্জের থেকে সর্বত্র মানুষের শরীরে যত বিষ ঢুকিয়ে দেওয়া যাবে, তত তারা কৃষিকাজে অক্ষম হয়ে পড়বেন। যতটুকু পরিশ্রম দরকার তাও করতে পারবেন না। তো জমিগুলো তখন বাধ্য হয়ে দালালদের হাতে চলে যাবে, কিনে আসলে সরাসরি আদানি তো জমি কেনেন না, কেনেন কি? বিল গেটস কি সরাসরি গিয়ে কৃষকদের সঙ্গে জমি কেনেন? সব ওদের সিন্ডিকেট আছে, আসল জায়গায় ঠিক চলে যাবে। তো তার জন্য একটা প্রক্রিয়া দরকার, যে প্রক্রিয়াটা মোটামুটি আমেরিকায় হয়ে গেছে বলেই বিল গেটস এত লক্ষ হেক্টর জমির মালিক হতে পেরেছে। তবে এখন লোকে সচেতন হচ্ছে, আর কেউ জমি টমি বিক্রি টিক্রি করছে না, কিন্তু যা করার ওরা মোটামুটি করে নিয়েছে। ইউরোপেও তাই, পপুলেশনের ক্ষেত্রেও তাই। এখন ওসব দেশে জনসংখ্যা হ্রাস করা সম্ভব নয় দুটো কারণে। এক নম্বর, দরকার অতটা নেই, কমে গেছে ইতিমধ্যেই, নেতিবাচক। আচ্ছা, আর দ্বিতীয়ত লোকজন খেপে গেছে। এই দুটোর কম্বিনেশন। আসুন দেখা যাক। আমেরিকা ভারতের 2.5 গুণ, লোক সংখ্যা কত? মাত্র 34 কোটি। ভারতের কত আপনারা জানেন। তাহলে ডিপপুলেশন কোথায় দরকার? ভারতের 2.5 গুণ। এই কারণে জায়নিক শক্তি তো সেখানেও কাজ করছে। এখন প্রধান কেন্দ্র চীন, ওটাও তো একটা কেন্দ্র, সেখানে ইহুদিরা বাস করে। তারা দেখছে যে দরকার নেই, এত তো কমেই গেছে, লোক তো লাগবে। আর বাকি যা বুঝিয়ে দেওয়া হয়েছে তাতে করে মোটামুটি কাজ হয়ে যাবে। এখন আপাতত ওরা ভ্যাকসিন নিতে চাইছে না, অশান্তি বাড়িয়ে লাভ নেই।
অন্যান্য দেশগুলো পৃথিবীকে বাকি বিশ্বে আমরা কাজগুলো করতে থাকি, যেখানে ডিপপুলেশন আরো দরকার বেশি, সেইখানে আমরা ব্যবসাবাজি মুনাফাবাজিগুলো করতে থাকি। এখন লোকজন খেপিয়ে লাভ নেই, খবরে আসবে আবার আমেরিকায় যদি এখন হুকে মারধর দেয়, সেটা তো আবার ভাইরাল হয়ে যাবে, তখন আবার প্রভাব পড়বে ভারতের মতো দেশে, বাংলাদেশের মতো দেশে। এমনিতেই করোনা ভ্যাকসিনের প্রভাবে লোকজন খেপে গেছে, তাই ও সব চাপা দিয়ে থাক বাবা, ও ঠিক আছে, মেনে নিয়েছে ওরা। বিক্ষোভ বলে তো এখন গোটা বিশ্বে ছড়ায়, ভাইরাল হয়, তো কি দরকার, 1 নম্বর। আর 2 নম্বরে দেখুন ইউরোপের লোক সংখ্যা কত? 74 কোটি। রাশিয়া সহ ইউরোপের লোক সংখ্যা, রাশিয়ার মতো একটা বিশাল দেশ, তাকে সহ ইনক্লুডিং রাশিয়া, ইউরোপের লোক সংখ্যা 74 কোটি মাত্র। তাহলে এই যে ইউরোপ ইনক্লুডিং রাশিয়া, তার আকার কত, ল্যান্ডমাস কত? ভারতের 3 গুণেরও বেশি, এই ল্যান্ডমাস। ইউরোপ, রাশিয়া সহ ইউরোপ, তার লোক সংখ্যা কত? মাত্র 74 কোটি, 74 কোটি। ভাবতে পারেন? তাহলে ওসব ডিপপুলেশন দরকার? দরকার নেই। তাহলে ইউরোপ আমেরিকা মিলে কত দাঁড়ালো? ওখানে 74 কোটি ধরুন, আর এখানে 34 কোটি, এই ধরুন 100 কোটি মতো। আর পৃথিবীর লোক সংখ্যা কত? ওদের এস্টিমেটে 800 কোটি। তো তাহলে তাই বাকি বিশ্বে ওদের নজর। ক্লিয়ার হলো? এবারে আসছি পরবর্তী খবরটিতে, এটিও আন্তর্জাতিক খবর। আমেরিকার 6টি স্টেট, কি কি? নেব্রাস্কা, মন্টানা, মিসিসিপি, ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, অ্যালাবামা, এই স্টেটগুলো এবং ইটালি ল্যাব মিট কঠোরভাবে নিষিদ্ধ করেছে। বিক্রি হওয়ার আগেই, বাজারে আসার আগেই নিষিদ্ধ করে দিয়েছে, রীতিমতো আইন করে। কেন? হ্যাঁ, 1 নম্বর অবশ্যই কারণ, দালাল বিজ্ঞানী বাদ দিয়ে সেখানে অনেক মানুষ এখন সক্রিয়, যারা বিজ্ঞান চর্চাটা প্রকৃতভাবে করেন। তারা এই ল্যাব মিটের যে ভয়ঙ্কর দিক, যেটা কার্সিনোজেনিক দিক আছে, ক্যান্সার বাড়াবে এবং আরো অন্যান্য অসুস্থতা বাড়াবে, সে ব্যাপারে সতর্ক করেছেন। একটা কারণ। আরো একটা বড় কারণ, সেটা হলো কৃষক। এই আমেরিকার এই রাষ্ট্রগুলোতে, ফ্লোরিডা বা বলুন এই যে নেব্রাস্কা, এসব জায়গার রাঞ্চ আছে। রাঞ্চ মানে বোঝেন, যেখানে ফার্ম ল্যান্ড, অর্থাৎ যেখানে পশুপালন করা হয়, কৃষিকাজ করা হয়, বড় বড় রাঞ্চ আছে। এবং সাধারণ কৃষক বা মাঝারি কৃষকরাই এইসব রাঞ্চ চালান। এবং সেখানে তাদের একটা বড় প্রোডাক্ট হচ্ছে মাংস, বিফ এবং ল্যাম্ব, গরুর মাংস এবং ভেড়ার মাংস, বড় প্রোডাক্ট। তো সেইগুলো তাঁরা প্রতিবাদ করছেন ল্যাব মিটের বিরুদ্ধে, এবং তাদের সংখ্যা কম নয়, এবং মানুষও সচেতন। আমেরিকার বিপ্লব, মানে এই যে করোনা কালে আমরা জানি, তার একটা চাপ আছে প্রশাসকদের ওপরে। পাশাপাশি প্রশাসক যারা, গভর্নর যারা, এসব স্টেটের গভর্নর, তারাও যথেষ্ট সচেতন এবং প্রতিবাদী। তারা কিন্তু বুঝতে পেরেছেন, তাই জনগণের পাশে তারা আছেন। এই এমনই একজন গভর্নর, ফ্লোরিডার রন ডেসান্তিস, তাকে নিয়ে আমার লেখাপত্র আছে, ভিডিও আছে, করোনা কালেই করেছিলাম তার প্রতিবাদ। এবং তিনি মাস্ক বাধ্যতামূলক করেননি, করতে চাননি, ভ্যাকসিনও তাই। এবং শুধু তাই নয়, এই ডেসান্তিসের লেখালেখি, মানে কার্যকলাপের ওপরে, প্রতিবাদের ওপরে আমার স্ট্যাচুতেও লেখা রয়েছে।
আমার যে বই স্ট্যাচু, আপনারা অনেকেই পড়েছেন। সেই সময়ে সমগ্র বিশ্বজুড়ে যে প্রতিবাদগুলো হয়েছিল, কি ঘটেছিল, সেগুলো এই স্ট্যাচুতে রয়েছে। তো এই দেশান্তিস কি বলছেন, তিনি বলছেন আপনারা মনে করেন ফ্লোরিডা মানে হলো সমুদ্র সৈকত, সি বিচ, সাউথ সি বিচ, আর কিছু কমলা লেবু হয় আর কি, আর দারুণ দারুণ সব থিম পার্ক আছে, এই মানে ফ্লোরিডা। তা নয়, আপনারা ভুলে যাচ্ছেন ফ্লোরিডা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি যারা মাংস উৎপাদন করে, পশুপালন করে যেসব স্টেট, তাদের অন্যতম ফ্লোরিডা। তাই ফ্লোরিডার কৃষকদের পাশে আমি আছি, পশুপালকদের পাশে আমি আছি। এখানে ওসব চলবে না, ল্যাব মিট ট্যাব মিট এখানে চলবে না, সাব জানিয়ে দিয়েছেন। উইলিয়ামস, নেব্রাস্কা গভর্নর, প্রশাসক, তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমার কৃষকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে পশুপালন করে মাংস উৎপাদন করে, আমি তাদের পাশে থাকবো নাকি পেট্রি ডিশে, ল্যাবে বসে পেট্রি ডিশে, ওই যে পেট্রি ডিশ ব্যবহার করা হয় জানেন তো, ওই ল্যাব মিটের ক্ষেত্রে নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লেখালেখি আছে কিভাবে ল্যাব মিট হয়। তো মাংস হবে, সেগুলো আমি আমাদের জনতাকে খাওয়াবো, প্রাণ থাকতে নয়, পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ মানুষের কিন্তু মহাকালের যে একটা পাল্টা প্রক্রিয়া, সেটাও কিন্তু শুরু হয়েছে। এটাই হচ্ছে বিষয়, আমি বারবার করে বলি, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্ট, এটা থাকেই। তো এটাই হলো। আর ইটালিও একই রকম ভাবে ল্যাব মেড কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আমাদের ভদ্রলোকেরা তারা কি করবেন সেটা দেখা যাক। তবে উত্তরটা আমরা এখন মোটামুটি জানি। কেউ কেউ অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবেন ল্যাব মিট আসার আগেই, বাজারে আসার আগেই। আর আমাদের প্রশাসকেরা কি করবেন, আমাদের দালাল নেতারা 56 ইঞ্চি বা এরকম যারা আছেন বিভিন্ন ইঞ্চির নেতারা, তারা কি করবেন, উত্তরটা আমরা জানি। মিড ডে মিলে ফর্টিফাইড রাইস খাওয়ানো হচ্ছে, জায়ানিশ একটা এজেন্ডা, আপনারা জানেন। ফর্টিফাইড রাইস নিয়ে আমার ভিডিও ইউটিউবে আছে, যারা দেখেননি দেখবেন, সতর্ক হন। ফর্টিফাইড রাইস বেছে খান, বাঁচতে চাইলে, সুস্থ থাকতে চাইলে। রেশন থেকে চাল যদি কেউ নিয়ে থাকেন, ফর্টিফাইড রাইস যে কার্নেলগুলো সহজেই চেনা যায়, সেগুলো বেছে খান। প্রকৃতি থেকে ফলিক অ্যাসিড, আয়রন সংগ্রহ করুন। শাকসবজি খাবারের মধ্যে, ফাইবার জাতীয় খাদ্যের মধ্যে প্রকৃতি থেকেই আপনারা এগুলো পাবেন। কৃত্রিমভাবে তৈরি হলে করে আপনাদের শরীরে যখনই ঢুকিয়ে দেওয়া হয়, আমাদের শরীর সেগুলো নিতে পারে না। কৃত্রিমতা, কেমিক্যাল, রাসায়নিক নিতে পারে না। প্রাকৃতিক হলে যেমন বেশি খেলেও আপনি বেশি করে কুলেখাড়া খেয়ে নেন, সমস্যা নেই। যেটা বা বেশি হয়তো আপনি তোর পরিমাণ জানেন, খেলেন, শরীর সেটা ডিসচার্জ করে দেবে, যতটুকু নেওয়ার নেবে। কিন্তু যেই আপনি কৃত্রিমতায় প্রবেশ করলেন, তখন শরীরের কাছে সেগুলো অ্যালিয়েন বডি। তাই অ্যালার্জি থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা হয়, কিন্তু বড় সমস্যাও হতে পারে। এই কারণে করোনা প্রভাবের কারণে ক্যান্সার বাড়ছে। কেন কেন শরীর নিতে পারছে না এসব, এটা টেকনোলজি। প্রকৃতি তো আমাদের এইভাবে তৈরি করেনি রে ভাই। প্রকৃতি তো বলেছে তোমাকে পাঠালাম একটা সাফিসিয়েন্ট সেলফ সাফিসিয়েন্ট ইমিউন সিস্টেম দিয়ে পাঠালাম। প্রকৃতি থেকেই খাদ্য সংগ্রহ করো, প্রকৃতিতেই তার অসুখ বিসুখ হলে প্রকৃতিতেই খুঁজে নাও। কুকুর যেটা করে আমরা সেটা করি না। আমি এই জন্যই বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা ফাউচিদের মতো দালাল, আমি ফাউচিদের মতো দালালের কাছ থেকে শিখি না, বিল গেটসের মতো দালালের কাছ থেকে শিখি না, IM এর কাছ থেকেও তো শিখিই না। আমাদের দালাল চিকিৎসক সংগঠন, কার কাছ থেকে শিখি? আই লার্ন ফ্রম দ্য ডগস। কুকুরের কাছ থেকে শিখি, স্ট্রিট ডগের কাছ থেকেও শেখার আছে। কি শিখবেন? ছোট্ট একটা উদাহরণ দেবেন। আপনি তো বিভিন্ন জায়গায় যান, হয়তো নিশ্চয়ই যান, অনেকেই বেড়াতে যান, ঘুরতে যান, কাজে যান।
কুকুরকে বিস্কুট খাইয়ে দেখেছেন? দেখবেন কুকুর কিন্তু আপনি বিস্কুট দিলেন, দেখা গেল কুকুর শুকলো কিন্তু খেলো না। বহু উদাহরণ আছে, আমি নিজে জানি। কারণ কুকুর সবকিছু খায় না, ওরা শুঁকে নেয়। ওই শোঁকাটা কিন্তু ওরা ওদের কাছে একটা বার্তা দেয়। শুঁকে নিয়ে দেখে যে খাওয়ার উপযোগী কিনা, তবেই খাবে। এরকম বহু দৃশ্য আমি দেখেছি। শখ করে কোনো একজন ভদ্রলোক, ভালো মনেই তিনি বিস্কুট কিনেছেন, কিনে কুকুরের সামনে দিলেন, কুকুর শুকলো, কেটে পড়লো, খেলো না। এই কারণে আমি যখন কোনো জায়গায় যাই, সেই কুকুর দোকানে চা খাচ্ছি, জিজ্ঞেস করে নি, আচ্ছা এই কুকুর কোন বিস্কুট খায় আপনাদের এখানে? কোন কোন? সব বিস্কুট খায় না। ও বলে দেয় যে বাবু এই বিস্কুটটা খাবে, সেটা কিনে দিই আমি ইচ্ছে যখন ওরা আসে আর কি পাশে। তো অদম ভদ্রলোক নয় বলেই অদম যেখানেই যায় কুকুর তাকে মানে তার সঙ্গ নেয়। এটা আমার যারা কাছের মানুষ তারা জানেন যে কুকুর আমাকে ব্যাপকভাবে পছন্দ করে। হয়তো স্বগোত্রেরই ভাবে যে না, এই লোকটা তো আমাদের কাছ থেকেই শেখে, এ তো আমাদের ছাত্র, কোনো সমস্যা নেই। তাহলে তাহলে কি শিখলেন? ওরা শুকে খায় আর কি, দেখে নেয়, মানে ওদের কাছে সে মেকানিজম আছে। আমাদের কাছেও কিন্তু ছিল এক সময়, জানেন তো, আদিম মানুষ যারা অরণ্যবাসী তাদের কাছে আছে সে মেকানিজম, কিন্তু আমাদের কাছে নেই, আমরা হারিয়ে ফেলেছি। আমাদের শরীরটা তো আর আগের মতো নেই, মন মেজাজ ব্রেনও আগের মতো নেই। তবু আমরা কেউ কেউ কিন্তু রাখি, সেই তথ্যগুলো রাখি, বিশ্লেষণগুলো রাখি, তাই এই কাজটা করতে পারছি। তাই বলি, কুকুরের সুপার স্পেশালিটি হসপিটাল লাগে না। ওরা কিন্তু সবাই কুকুর কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি তার জন্য, কারো লাগে না, ওরা বেঁচে আছে। অরণ্যের পশু পাখি বেঁচে আছে, তাদের হাসপাতাল লাগে না, ভ্যাকসিন লাগে না। আর আমাদের যত দিন যাচ্ছে তত ভ্যাকসিন বাড়ছে, তত হাসপাতাল বাড়ছে, সুপার স্পেশালিটি বাড়ছে। নিজেকে প্রশ্ন করুন, তত স্ক্রিনিং বাড়ছে, টেস্টিং বাড়ছে। যদি সত্যি ওদের উদ্দেশ্য হতো যে আপনাদের সুস্থ রাখা, এবং আমরা যদি ওদের এই দাওয়ায় সত্যি সত্যি সুস্থ হতাম, থাকতাম, তবে কি এত এত হাসপাতালের দরকার পড়তো? ব্যাঙের ছাতার মতো এত ক্লিনিক গজাতো? তার মানেটা কি? উল্টে আমরা বেশি অসুস্থ হচ্ছি বলেই চাহিদা বাড়ছে, ওরা যেটা চায় আর কি, আর তাই ওরা বানিয়েই চলেছে। একটা ভ্যাকসিন দিয়ে আরেকটা ভ্যাকসিনের দরকার পড়ছে। ওই যে করোনা ভ্যাকসিন বুঝে দিয়ে ক্যান্সার ভ্যাকসিনের দরকার তৈরি করলো, চাহিদা তৈরি করলো। চাহিদা যোগানের উপর ভিত্তি করে জায়নিজ সিভিলাইজেশন টিকে আছে, যেটা মারাত্মক আকার নিয়েছে। একটা সময় আমাদের স্বাস্থ্যটা এর বাইরে ছিল, কিন্তু ওরা সমস্ত ক্ষেত্রকে, জায়নিস্টরা আসার পর একে একে সমস্ত ক্ষেত্রকে গ্রাস করে নিয়ে আর কোনো ক্ষেত্র বাকি রাখতে চাইছে না মুনাফার ক্ষেত্রে। আগে কি লাভ মানুষ দেখতো না? যারা শ্রেষ্ঠী ছিলেন, বণিক ছিলেন, প্রাচীন চাঁদ সদাগরের মতো মানুষ ছিলেন, ও কিন্তু যারা বাণিজ্য করতেন তখনও দেখতেন, কিন্তু সেখানেও একটা এথিক্স ছিল, সেখানেও একটা এথিক্স ছিল, কিন্তু সেটা এখন নেই। কোন কোন ক্ষেত্রে করা যাবে না, এমনকি ডাকাত যখন ডাকাতি করে তাদেরও কিছু এথিক্স থাকে। হ্যাঁ, রঘু ডাকাত, বিশু ডাকাত, খোঁজ নেবেন, পড়বেন, এথিক্স থাকে, ছিল। রবিনহুড, দস্যু রবিনহুড, তারও কিছু এথিক্স ছিল। কিন্তু এদের কোনো এথিক্স নেই, জায়নিস্টদের কোনো এথিক্স নেই। আর তাই এরা এটা করতে পারে, মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারে। ওই যে বাংলা প্রবাদটি আমি ফেসবুকে লিখেছে, ওরাই সাপ হয়ে কাটে, ওরাই ওছা হয়ে ঝাড়ে। শুধু আলাদা, চেহারাটা আলাদা থাকে, কিন্তু পেছনে একই। সুতোটা ওরা না চায়, আমরা বুঝতে পারি না, ভাবি আলাদা ব্যক্তি, তা নয়, একই ব্যক্তি, একই গোষ্ঠী। ইলুমিনাটি বলুন আর ফ্রিম্যাসনও বলুন, এদের নিয়ে দ্বিতীয় খণ্ডে বিস্তারিত লিখেছে, ইলুমিনাটি, ফ্রিম্যাসন। তাহলে ল্যাব মিট 7টি স্টেট আমেরিকায় বন্ধ করেছে, নিষিদ্ধ করেছে।
সংখ্যাটা বাড়ছে আগামীতে, মানুষ সচেতন হচ্ছে, সেখানে আরো বাড়ছে, আগামীতে আরো স্টেট নিষিদ্ধ করবে, আমার দৃঢ় বিশ্বাস। মানে আমেরিকাতে ব্যাপারটা এত সহজ হবে না। ইটালি, ইউরোপে ল্যাব মিট নিষিদ্ধ করে তারা যাত্রা শুরু করেছে, পথ দেখিয়েছে। ইউরোপেও আগামীতে অনেক দেশ ল্যাব মিট নিষিদ্ধ করবে, সেটাও আমি জানি। কিন্তু ভারত না না না, করবে না। নোবেল দালাল দালাল 56 ইঞ্চি, এরা তো নোবেল এর জন্য মোটামুটি ধরেই রাখুন আর কি, শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হয়েই আছে। তো মিড ডে মিলে রেশনে ফর্টিফাইড রাইস খাওয়াচ্ছে কানেল, দেখবেন আগামীতে ল্যাব মিটও খাওয়াবে, রেশন থেকে ল্যাব মিটও দেবে, বা প্ল্যান্ট মিটও দেবে আর কি। ল্যাব মিট দেবে না, প্ল্যান্ট মিট দেবে। ওই যে নিরামিষ, আগে হ্যাঁ নিরামিষ, নিরামিষ মাংস, প্ল্যান্ট মিট। বিল গেটসের সেখানেও ইনভেস্টমেন্ট আছে। কোথায় যাবেন? ল্যাবের তৈরি মাংস খাওয়াবে, ল্যাবের তৈরি মিল্ক খাওয়াবে, এগুলো তো আছেই কর্মসূচিতে। দেখতে থাকুন। এই প্রসঙ্গে দেখুন আরেকটা বিষয় আপনাদের বলি। এই রাষ্ট্র, জায়নিস রাষ্ট্র, যত টোটাল কন্ট্রোল বলুন, এক্সপ্লয়টেশন বলুন, শোষণ বলুন, যা কিছু করে সব কিন্তু ভালো লক্ষ্যে করে। মানে বলতে চায় আমরা তোমাদের ভালো চাই, এমন একটা ভাবে আপনাদের সামনে আনবে যেন আপনারা মনে করবেন তাই তো, এটা তো ভালোই হবে মনে হচ্ছে। আসল উদ্দেশ্যটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা একটা দারুণ স্লোগান তৈরি করে, বিশ্বাসযোগ্য স্লোগান তৈরি করে, যেটা আপনার শিক্ষা দীক্ষার সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ ওরা এই কারণেই ওই শিক্ষাটা বিস্তার করেছে। তাই যে যত শিক্ষিত সে তত বিপদে আছে বর্তমান কালে। এটাই একদম বাস্তব পর্যবেক্ষণ। কিরকম দেখুন, ওই যে 500 টাকার নোট বাতিল, আপনাদের লাইনে দাঁড় করিয়ে দিল। নোটবন্দি আগে, হ্যাঁ মনে আছে তো। তারপরেই কি হলো, করোনা এলো। তো কেন বর্তমানে আমরা যে ডিজিটাইজেশন এবং ওই যে ইউপিআই পেমেন্ট বলুন, অনলাইন পেমেন্ট বলুন, সেই যে জমানাটা বাড়ছে, ক্রমে ক্রমে বাড়ানো হচ্ছে, ওটা সেই উদ্দেশ্যেই করা হয়েছিল। উদ্দেশ্য ওটাই ছিল, ডিজিটাইজেশন, ডিজিটাল পেমেন্ট। কিন্তু ওটা বললে তো হবে না, মানুষ সেটা কি করতে হবে, কালো টাকা, মুনাফাবাজি, কালোবাজারিকে ধ্বংস করবার জন্য মহান মোদি, 56 ইঞ্চির মোদি এই নোটবন্দি করলেন। এরকমই একটা প্রচার সেই সময় হয়েছিল। আমরা অনেকে বিভ্রান্ত হয়েছিলাম সেই সময়, ব্যাপারটা না বুঝে অনেকেই বিভ্রান্ত হয়েছিলাম, তাই তো। তো বাস্তবে কি এখন বুঝতে পারছেন? হোয়াট ইজ দ্য রিয়ালিটি? 500 টাকার নোট একটা বড় নোট তো, এবার ওইগুলোকে তুলে নিয়ে বাজার থেকে তার উপরে প্রাবন্ধী লাগিয়ে কি করা হলো, যারা ব্যবসায়ী, তারা টাকা লেনদেন যারা করেন, যারা ওই 200-100 টাকার মুদিখানার মাল কেনেন, তাদের কথা তো সমস্যা নেই। কিন্তু যারা একটু বড় লেনদেন করেন, হাজার হাজার লক্ষ লক্ষের লেনদেন করেন, যাদের দোকান আছে, ব্যবসা আছে, তারা কি করবেন? তখন বাধ্য হয়ে 500 টাকায় যদি বাতিল হয়ে যায়, তখন তারা কি করবেন? লেনদেনের জন্য ডিজিটাইজেশন বেছে নেবেন, অনলাইন পেমেন্ট বেছে নেবেন, উপায় নেই তো। তো তখন তাই যারা তখন ইউপিআই পেমেন্ট করেননি, শুরুই করেননি, তারা যারা ভাবেননি, তারা ওভাবেই ক্যাশে লেনদেন করছিলেন, তাদেরকে ওটা বাধ্য করা হলো। ওই কারণেই ওটা করা হয়েছিল। আরো অনেক কারণ আছে, কিন্তু লোককে কি বলা হলো? রাষ্ট্রের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য। ওটা হলে জনগণ বাহ, এই তো এইবার কালোবাজারি খতম হবে। লোকজন দারুণ লাফালাফি করলো। আর কি হলো? পুরো আপনার লেনদেনটাকে ওরা ডিজিটাইজেশনে নিয়ে গেল, টোটাল কন্ট্রোলে নিয়ে গেল, সার্ভেলেন্সের মধ্যে চলে গেল। হ্যাঁ, জনগণের কি ভালো হলো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কি হয়েছে ভালো? তারপরে কি হচ্ছে? বেঙ্গালুরুর ছোট ব্যবসায়ী যারা স্ট্রিট ভেন্ডর বা যাদের বেচাকেনা একটু বেশি, স্বাভাবিক দেবেন অনেক স্ট্রিট ভেন্ডরের বিক্রি ভালোই হয়, তারা ওই
এই মাধ্যমে পেমেন্ট নিচ্ছিলেন, জানেন তো ছড়িয়ে গেছে। এটা আমি লিঙ্ক দিয়ে দেবো, খবরটা আপনারা যা অনেকেই পড়েছেন। এবার তারা এইভাবে পেমেন্ট নিচ্ছিলেন অনলাইনে কাস্টমারদের কাছ থেকে। এইবার জিএসটি নোটিশ চলে এসেছে। আগে হ্যাঁ জিএসটি নোটিশ চলে এসেছে। এবার জিএসটির উদ্দেশ্যটা বুঝুন, জিএসটির উদ্দেশ্যটা বুঝুন, কেন জিএসটি চালু হলো। ওই যে, এবং জিএসটির সঙ্গে ওটা অনলাইন পেমেন্ট কন্ট্রোল করা, সার্ভেলেন্স বজায় রাখা। তারা এখন বলছে আমরা আর অনলাইন পেমেন্ট নেবো না বাবা, আমরা ক্যাশেই নেব। আগে হ্যাঁ এটা খবর দেখে নেবেন, আমি পাঠিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউবেও লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুকেও লিঙ্ক দিয়ে দেবো। তাহলে জিএসটি নোটিশ চলে এলো, তো অনলাইন ট্রানজাকশন না করলে ওরা জানতে পারতো? জানতে পারতো না। তো এখন আপনারা বলতে পারেন যারা দেশপ্রেমী আছেন, না স্যার আপনি এটা বলছেন, জিএসটি তো ভালো, দেশের ট্যাক্সের মানে যদি না দেন এটা তো খারাপ। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এই যুক্তিটা আমি মেনে নেব। ট্যাক্স তো দিতে হবে, অবশ্যই দেওয়া উচিত দেশে থাকলে, কিন্তু কখন? যদি সেই ট্যাক্সটা জনতার মঙ্গলের জন্য ব্যয়িত হয়, তবেই তো। কনসেপ্টটা এটাই ছিল। যদি জনতার মঙ্গলের জন্য সেই ট্যাক্সটা ব্যয়িত হয়, সেটা ইনকাম ট্যাক্সই হোক আর জিএসটি হোক, বাস্তবে কি হচ্ছে? হচ্ছে না। নিয়োগ কোথায়? কর্মসংস্থান কোথায়? আপনার আমার কষ্টার্জিত পয়সার ট্যাক্স যদি যায় সরকারের কাছে, আর সেটা দিয়ে যদি বিল গেটসের কাছ থেকে ভ্যাকসিন কিনে আমাদের গুঁজে দেয়, আমি সেই ট্যাক্স দেব না, দেব না, দিতে চাইবো না। আমার অবশ্য সে গল্প নেই, তো আমি উদাহরণ দিলাম আর কি। কি বুঝলেন? আপনার কষ্টার্জিত টাকা আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি জিএসটি দিচ্ছেন, আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, বেশ। সেই টাকা দিয়ে সেরাম ইনস্টিটিউট, মানে বিল গেটসের দালাল সেরাম ইনস্টিটিউট, সেখান থেকে 50-60 হাজার কোটি টাকা, তথ্য আছে দেখে নেবেন, আমি পাঠাবো, জানেন অফিসিয়ালি 34,000 কোটি টাকা তো আছেই, লিঙ্কই আছে। ভ্যাকসিন কোভিশিল্ড কিনেছে মোদী সরকার, কিনে আমাদের গুঁজে দিয়েছে। তো এটা কাদের টাকা? জনতার টাকা, জনগণের টাকা। শুধু এ তো ভৌ গেল যে প্রাইভেট কোম্পানি পিপিপি মডেলে তাদেরকে পাইয়ে দিচ্ছে, সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে। বন্দে ভারত অমুক তমুক, এই যে সরকারগুলো কিনছে, প্রাইভেট পার্টির কাছ থেকে কিনছে, বন্দে ভারত কোচ কারা বানায় দেখে নিন, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। জনগণের টাকা কর্পোরেটের হাতে চলে যাচ্ছে, মালিকের হাতে চলে যাচ্ছে, জনগণের কষ্টার্জিত জিএসটি। আমি তার বিরুদ্ধে। হ্যাঁ, কারণ আমাদের উপার্জিত অর্থ দিয়ে আমাদেরকেই শেষ করবে, আমাদেরকে বিষ গুঁজে দেবে, এটা মেনে নেওয়া যায়? হ্যাঁ, পাগলেও মানবে না। আমি তাই এই ক্ষেত্রে বিরোধিতা করি এবং করতে থাকবো। এবারে আসছি আমাদের রাজ্যের একটি খবরে। ডানকুনিতে খাটাল তুলে দেওয়া হচ্ছে। কারণ কি? আগে কারণটা দেখে নিন, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। খবরটা আমার সহযোদ্ধারা অনেকেই জানেন, দেখেছেন। কি সরকারি আধিকারিকেরা গেলেন, এখন তো জানেন যে ওই ডেঙ্গুতে জল জমা, ডেঙ্গু পলিসি যেটা, যে কারণে পুরোটাই পলিসি, একদিকে যেমন ভৌ গুঁজে দেওয়া, প্যানিকবাজি করা, অপরদিকে জল জমার নাম করে খাটাল তুলে দেওয়া, ছোট ব্যবসা তুলে দেওয়া, এগুলো হবে। আমি বহু আগেই কিন্তু বলেছি, যারা আমার ভিডিও দেখেন, লেখালেখি পড়েন, তারা জানেন। কি হলো? তারা গেলেন, গিয়ে ইন্সপেক্ট করলেন আধিকারিকেরা, করে কি দেখা গেল সেখানে নাকি সাবমার্সেবল যে পাম্প, সেটা নাকি বেআইনি, তার নাকি অনুমোদন নেই। ওই যে খাটালে দেখবেন গরু মহিষ, মূলত মোষই থাকে খাটালে, যে মোষের দুধ ধোয়াধুবির কাজে লাগে, পরিষ্কার করার কাজে লাগে, ওটা সিল করে দিয়েছে, করে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হলো। কি বলে? বেআইনি বলে। কতগুলো মানুষের জীবিকা সেখানে চলে গেল। এদিক ভাবুন দেখি, যারা এভাবে খাটাল থেকে যারা উপার্জন করে স্বনিযুক্তি। জল নাকি ভূগর্ভস্থ জল আপনি নিজের
বাড়ি সেখানে বললাম না, আগামীতে কিন্তু এগুলোও আসবে। আপনি ভাবছেন আপনি বাড়ি করেছেন, পাম্পে জল তুলছেন, পয়সা লাগছে না, হ্যাঁ দেখবেন ওটাও নিষিদ্ধ হবে। তখন আপনাকে পয়সা দিয়ে জলের লাইন নিয়ে মাসে মাসে টাকা দিতে হবে। গ্রামে গঞ্জে যেখানে জলের অভাব নেই সেখানে কেন জলের পাইপ লাইন গুলো কেন হচ্ছে? হ্যাঁ, প্রথম প্রথম একটু ফ্রি খাওয়াবে, লোকে ভাববে কি সুন্দর টিপলে জল পড়ছে, টিপলে জল পড়ছে, ট্যাপ কল ট্যাপ কল, তারপরে ওই ভৌভবের মতো। এটাই হলো টোটাল কন্ট্রোল। তো এবার প্রশ্ন করুন, ভূগর্ভস্থ জল নাকি নিচ্ছে বেআইনি ভাবে, কত দরদ না প্রকৃতির জলের প্রতি। এদিকে কোকাকোলা পেপসি বিনা পয়সায় লক্ষ কোটি গ্যালন জল তুলে নিয়ে আমাদেরকে সেই জলকে বিষ বানিয়ে আমাদেরকে খাওয়ায়। আমি আবার অনুরোধ করব, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার পেজে, কোল্ড ড্রিঙ্কসটা ছেড়ে দিন, ওটা বিষ। বিশ্বাস না হলে ওটা দিয়ে আপনি একবার কোমর পরিষ্কার করুন, পায়খানার প্যান পরিষ্কার করুন, দেখবেন কি দারুণ কাজ হবে, ঝকঝকা হয়ে যাবে। ওটা ওটার মধ্যে কি আছে বুঝতে পারছেন তো? সংক্ষেপে বলি, কীটনাশক আছে, ইনসেকটিসাইড রেসিডিউ আছে। এ নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল আমাদের দেশে এক সময়, তারপর ধামাচাপা। ওদের টাকা আছে তো না, বিষ খাচ্ছেন, আপনার হাড় শেষ করে দেয়। কিন্তু সুন্দর করে অ্যাট্রাকটিভ ওয়েতে আপনাদের সামনে নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, কোল্ড ড্রিঙ্কস দেখে নেবেন, ইউটিউবে আছে। যদি দেশ মানুষের ভালো চান, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে চান, শরীরের ভালো চান, সুস্থ থাকতে চান, তাহলে কোল্ড ড্রিঙ্কস ছেড়ে দিন, পদাঘাত করুন। প্রাকৃতিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আবার কোল্ড ড্রিঙ্কস খাবেন? বাড়িতে শরবত বানিয়ে খান। তাহলে এরা বিনা পয়সায় লক্ষ কোটি গ্যালন জল তুলে নিচ্ছে, তাদের বেলায় সরকারের হুঁশ নেই। ওই যে ফান্ডিং, দালাল আর এই খাটালের, তাদের কত টাকা ইনকাম বলুন তো, কত কোটি টাকা ইনকাম করে খাটাল। সেইখানে ওদের নজর যে বেআইনি সাবমার্সেবল পাম্প। দেখে নেবেন ডানকুনির ঘটনা। এটা শুধু ডানকুনি না, সর্বত্র করা হবে, বিভিন্ন অজুহাতে করা হবে। এতে কি খেলা হলো বলুন তো? আধিকারিক আবার বক্তব্য রেখেছেন, বয়স্ক আধিকারিক, রিটায়ারমেন্ট এখনো হয়নি কেন বুঝলাম না। অনেকে তো আবার বয়স বাড়ানো থাকে, বয়স বাড়িয়ে সরকারি চাকরি করেন, আছেন এরকম অনেকে। তো যাই হোক, তো উনি বলছেন হ্যাঁ আমাদের ওপরে আমরা দেখলাম এটা বেআইনি, আমরা নোটিশ দিয়ে দিয়েছি। তো কদিন পরে যখন আপনাদের চাকরিটা চলে যাবে তখন এরা আনন্দ করবে, তখন দোষ দেবেন না তো? আমি দোষ দিই না, কেন দিই না? হ্যাঁ, এই কারণেই দিই না। ডিভাইন অ্যান্ড রুল বোঝেন তো? তো আপনারা মোটা মাইনার সরকারি চাকরি করছেন, এই গরিব মানুষগুলো বা অর্ধ গরিব মানুষগুলো যারা কোনো রকম করে খেটে খুঁটে খাটালেই বলুন, হকারে বলুন, তাদের আপনারা পুলিশ হয়ে, মানে সরকারি কর্মচারী, গিয়ে উচ্ছেদ করবেন, আধিকারিক হয়ে নোটিশ দেবেন। আর পরে যখন আপনাদের চাকরিগুলো চলে যাবে, ওই যে চাচ্ছে না, হ্যাঁ স্কুলে শুরু হয়েছে, আগামীতে সব জায়গায় হবে, নিয়োগ অলরেডি বন্ধ। আর তখন আপনাদের ছেলে পুলে আত্মহত্যা করবে চাকরি না পেয়ে, তখন তারা খাটাল করতে পারবে না, করতেও দেবে না, ছোটখাটো কাজ করতে পারবে না, অবসাদে আত্মহত্যা করবে। দেখতে থাকুন আগামীতে কি হয়। তখন কোনো সহানুভূতি পাবেন না এদের কাছ থেকে। তখন এরা মনে করবে যে এই লোকগুলো, তখন শুধু আলাদা করে আধিকারিক চিনবে না, ওরা কে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, কার খাটাল আছে কাদের দপ্তরে, ওরা দেখবে না। ওরা দেখবে বাবুরা এসেছিল, বাবু বাবু কিরকম বাবু, সুটেড বুটের বাবু এসে আমাদের খাটাল বন্ধ করেছে, তো ওই বাবুদের চাকরি চলে যাচ্ছে, বেশ হচ্ছে বেশ হচ্ছে, ওরাই ওরা ভাববে। এটাই তো সিস্টেম, আমাদের বিরুদ্ধে আমাদের লড়িয়ে দেওয়া। কারণ ওরা ওটাই দেখবে, ওরা তো জানবে না রে বাবা। তার ফলে কি হবে, শিক্ষকই বলুন, স্বাস্থ্যকর্মীও বলুন, খাটালের দেখাশোনার দায়িত্বে থাকা আধিকারিকই বলুন, পরিবেশ কর্মী বলুন, সরকারি কর্মচারী বলুন, যারা বাবু শ্রেণীর, মানে পোশাকে আশাকে বাবু, স্ট্যাটাস একটু বেটার, একদম টপ লেভেলের প্রাইভেট জেট নয়, নিচে, কিন্তু ওদের চাইতে বেটার, তো তাদেরকে ওরা এক ব্র্যাকেটের মধ্যে ফেলে দেবে। তারপর যখন তাদের উপরে নামবে,
তখন তারা বলে বেশ হয়েছে, দেখ কেমন লাগে, আমাদের রুটি রুজি খেয়েছিস তো, এবার দেখ কেমন লাগে। এটাই তো প্রক্রিয়া, সেটাই আমি বারবার করে বলি। কেন এইসব মানুষ যারা এটা করলেন তারা চেষ্টা করতে পারতেন না, একটু আগে থেকে অ্যালার্ট করতে পারতেন না যে তোমাদের সাবমার্সেল প্ল্যান্টটা এটা বেআইনি, একটুখানি করে নাও কাগজপত্র, সে আমরা হেল্প করছি যাতে করে তোমাদের খাটালটা বাঁচে। করতে পারতেন না? এরা ইচ্ছে করলেই করতে পারতেন, করলেন না। এতগুলো মানুষের জীবিকা খেলেন, আগামীতেও খাবেন। তো ওদের জীবিকা যদি পরবর্তীকালে খায় সরকার, দরকার পড়বে না আগামীতে। টোটাল এআই লাগু হয়ে গেলে, মানুষকে ভাতা নির্ভর করে দেওয়া গেলে, তখন আর এদের লাগবেই না, তখন এত কর্মীই লাগবে না, ওই কিছু লাগবে টপ লেভেলে। তখন কি হবে? বেশ হবে, বেশ হবে। এটাই তো প্রক্রিয়া। আর আপনি অন্য লোকের জীবিকা খাবেন খেয়ে, আপনার জীবিকার স্বার্থে, যেহেতু আপনি মাইনে পাবেন, আপনার বউ আছে, বাচ্চা আছে, বিদেশে পড়তে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আপনি খাটাল, হকার, এদের জীবিকা খাবেন, উচ্ছেদ করবেন বিনা প্রশ্নে, প্রতিবাদ করবেন না। তো আপনার চাকরিটা যখন ওরা খাবে, আপনার কাজটা মিটে গেলে, তখন এরাও মজা দেখবে। মজা দেখবে, তাই তো? এটাই তো নিয়ম। কেন না বোঝেননি? কেন কেন এটা কাজে লাগাননি কেন? তাই আমরা ভাবি আমাদের বোধহয় কোনো দায় নেই, আমরা সব সাধারণ নিরীহ মানুষ, সরকারি কর্মচারী। আহারে না, আপনাদেরও দায় আছে। আপনারাও না জেনে অনেকের জীবিকা ধ্বংস করছেন। তাহলে প্রতিবাদ করুন, শুধু এদের জন্য নয়, আগামীতে আপনার ছেলে পেলে সরকারি চাকরি তো পাবে না, বুঝতেই পারছেন। অনেকে এখনো আশায় বাঁচে চাষা নিয়ে চালিয়ে যাচ্ছেন, পাবে না, হবে না রিক্রুটমেন্ট, চুক্তিভিত্তিক ছাড়া, ও দু একটি কিছু টপ লেভেলের ছাড়া। তো বাকিরা কি করবেন? তাই স্বনিযুক্তিকে বাঁচিয়ে রাখতে গেলে এদের পাশে থাকতে হবে, পাশে থাকতে হবে, নইলে কিন্তু শেষ। তাহলে এটা কেন করা হলো? খাটাল বন্ধগুলো কেন করা হচ্ছে? মানুষের ভালোর জন্য। কেউ বলবে, হ্যাঁ, ভদ্রলোকরা বলবে, হ্যাঁ খাটাল নোংরা, মশা মশা হয়, ওখান থেকে ডেঙ্গু ছড়াচ্ছে, নোংরা জল। ভদ্রলোক তো খুব পরিষ্কার, তো আর পরিষ্কার পরিচ্ছন্ন হতে গিয়ে ডেঙ্গু ভৌটা নিয়েছেন, নিয়ে এবার টের পাচ্ছেন কাকে বলে জীবন। যারা পাননি তারা মোটামুটি 2030-এর মধ্যেই টের পাবেন, যদি না প্রাকৃতিক পন্থায় ফিরে আসেন। ওরা সবাইকে ওদের ট্রিটমেন্টের প্রোটোকলের মধ্যে ঢুকিয়ে নেবে, মিলিয়ে নেবে আমার কথা। তাহলে কেন করছে ওরা? পরিবেশের নাম করে, ডেঙ্গুর নাম করে, হয়েছে চাহিদা যোগান, টোটাল কন্ট্রোল, পুঁজিবাদ। ওরা দেখতে পেয়েছে যে শহরাঞ্চলে 90%-এরও বেশি মানুষ প্যাকেটের দুধ খেলেও কিছু মানুষ এখনো খাটালের দুধ খাচ্ছে। অর্থাৎ এই বড় বড় যারা দেখবেন সব ডেয়ারি কর্পোরেট জায়েন্টগুলো আছে, যারা দেখবেন তাদের গাড়ি ঢুকে যায় সকালবেলা করে, মিল্ক ভ্যান, তারা তো শিল্পপতি, তারাও তো জায়নের শক্তির দালাল। তাদের ফর্টিফাইড মিল্ক, আজকে সাবধান, দুধ খাবেন না তাও ভালো। ঘরে ঘরে ডায়াবেটিস বৃদ্ধির অন্যতম একটা বড় কারণ এই মিল্ক, ফর্টিফাইড মিল্ক। এ বিষয়ে রিসার্চ ছিল, আমি এ নিয়ে প্রথম চ্যানেলে বলেছিলাম, সেই চ্যানেল তো উড়িয়ে দিয়েছে। সাবধান, ফর্টিফাইড প্রোডাক্ট থেকে সাবধান, দুধ খাবেন না তাও ভালো। যদি গ্রামে গঞ্জে যান, কোনো সুযোগ থাকে, সেরকম দুধ পান, কালে ভদ্রে খান। এই অধম দুধ খায় না তো কি হলো, মরে গেছে? আমি এই কারণেই দুধ খাওয়া ছেড়ে দিয়েছি বহু আগেই। ছোটবেলায় খেতাম, গ্রামে গঞ্জে পেলে খোঁজ খবর পেয়ে নিয়ে দেখি যে হ্যাঁ ঠিক আছে, এই দুধটা খাওয়া যেতে পারে, খাই। কিন্তু প্যাকেটের দুধ কোনো দিনই না, প্যাকেটের দুধ খাই না। ফর্টিফাইড মিল্ক, একমাত্র আমুল ফর্টিফিকেশন করতে অস্বীকার করেছিল মিল্ক। আমি লেটেস্ট ডেটাটা বলতে পারবো না, এটা 2 বছর আগেকার কথাই নিয়ে আমি ভিডিও করেছিলাম। বর্তমান এই মুহূর্তে দাঁড়িয়ে
ওতে তো সবাই কি বলবো চাপের চোটে নতি স্বীকার করছে। আমুল বলেছিল আমরা ফর্টিফাইড মিল্ক বেচবো না, বলেছিল। কিন্তু এখন কি বলতে পারবো না, আমি লেটেস্ট জেনে বলবো, এখন এই মুহূর্তে আমি জানি না। মোট কথা, প্যাকেটের মিল্ক, ফর্টিফাইড মিল্ক বলুন, ফর্টিফাইড সল্ট বলুন, ফর্টিফাইড রাইস বলুন, এগুলো অ্যাভয়েড করুন। এখনো পর্যন্ত করা যাবে, আমরা যদি সবাই মিলে অ্যাভয়েড করি তাহলে এগুলো বাজারে অন্য বিকল্পগুলো থাকবে, নইলে কিন্তু থাকবে না। সবাই যদি মেনে নিই, অন্তত পাল্টা একটা কিছু যদি না হয় তাহলে পরে আমরা আর পাবোই না। বোঝাতে পেরেছি? সুস্থ থাকার পথগুলো খোলা রাখতে হবে। আপনি যে ধর্মেরই মানুষ হন, মূলে যান। তার জন্য মৌলবাদী হওয়ার দরকার পড়ে না, মৌলবাদী ওরা তৈরি করেছে। আপনি যদি হিন্দু হন তাহলে বেদে যান, যাজ্ঞবল্ক্যকে দেখুন। আপনি সব হিন্দু, প্রকৃতির কে জানুন, বুঝুন সেখানে কি বলা হয়েছে। আর যদি মুসলমান হন তাহলে মৌলর আসলকে দেখুন। কি কটা বিয়ে করেছে ওগুলো নয়, ওসব গল্প নয়, ওটা নয়। আসল হলো তার অর্থনৈতিক পর্যবেক্ষণ গুলো, সাবধান বাণীগুলো, কিভাবে কি হতে পারে। দাজ্জালটা কে? জায়নিস্ট সিস্টেম। উনি বহু আগেই সতর্ক করেছিলেন। আর আপনারা ওই আমাদের কল্কি অবতার ওইভাবে ঘোড়ায় করে এসে যুদ্ধ করবে, তার আশায় বসে আছেন। মূলে যান, বোঝার চেষ্টা করুন বার্তাটা কি আছে। তাহলে ওরা শহরাঞ্চলে 100% প্যাকেটেড মিল্ক, ফর্টিফাইড মিল্ক, একদিকে কি ব্যবসাটাও হবে, জনগণ অসুস্থ হবে, ডায়াবেটিসটাও বাড়বে, ওদের থেরাপি। ওই যে হরলিক্স দেখবেন, ছোটবেলায় একরকম হরলিক্সই পাওয়া যেত, জীবনে এটা খাইনি, আমাদের বাড়িতে উঠতো না। কিন্তু সেই সময় যখন আমরা ছোটবেলায়, আমি যখন সোনারপুর বিদ্যাপীঠে পড়তাম, সেই সময় যখন অন্য লোকের বাড়িতে যেতাম, বাবাকে আমি কোনোদিন এগুলো কিনতে দেখিনি। বাবা কেমন একটা, তখন ছোটবেলা আমার মনে আছে, কেমন একটা মুখ করতো সব দেখে আর কি। এখন বুঝতে পারি আর কি। তো সেই সময় আমি যখন, মানে যারা সম্পন্ন বা যাই হোক, মানে কথায় হয়তো স্টেটাসওয়ালা, আমার বাবাও ব্যাংকে চাকরি করতেন, স্টেট ব্যাংকে, কিন্তু বাবার মধ্যে কোনো স্টেটাস ফেটাসের গল্প ছিল না, কিছুই ছিল না, সাধারণ জীবন যাপন করতেন। সেটা আপনারা জানেন, বলেছি। যেতাম বন্ধু বান্ধবের বাড়িতে, সেখানে হরলিক্স খাবে, যাই হোক, একরকমই তখন ছিল। এখন কত রকম হরলিক্স, ডায়াবেটিস প্লাস, ওই যে বিজ্ঞাপন দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওতে কি সারবে? না, সারবে না, ব্যবসাটা হবে। অর্থাৎ ডায়াবেটিস, দেখুন সব কিভাবে ওরা একসাথে কাজ করছে। ডায়াবেটিস হলে যেমন আপনার ফার্মা কোম্পানির ওষুধ বিক্রি হবে, পাশাপাশি কি হবে, ওই যে ওটা খাবেন, ওদের ইনভেস্টমেন্ট হরলিক্স, হ্যাঁ, ডায়াবেটিস প্লাস, ওটাও খাবেন, ওটাও চলবে ব্যবসা। পাশাপাশি আবার ডায়াবেটিসটা হয়ে গেছে যা পরিস্থিতি, বউ বলবে লাইফ ইন্স্যুরেন্সটা করেই নাও, যা শরীরের অবস্থা। মানে ওখানে ওরাই আছে, মানে বিমা, জীবন বিমা, স্বাস্থ্য বিমা, অধমের কোনো বিমাই নেই, কোনো বিমাই অধমের নেই। কি হলো? একই চকসুতোয় বাঁধা, সব একসাথে কাজ করছে। হরলিক্স, ডায়াবেটিস প্লাস, মাদার প্লাস, ওরে বাপ রে বাপ, মাকে একেবারে মানে চাঙ্গা করে ছাড়বে আর কি, মানে প্রসূতিদের জন্য। আমার অনেক সহযোদ্ধা, তারা এসব উপহার পেয়েছেন, মানে তাদের স্ত্রী যখন গর্ভবতী ছিল বা মা হয়েছেন, পেয়েছেন। আমাকে ছবিও পাঠিয়েছেন, আমি নিজে দেখেও এসেছি। এই মুহূর্তে সুব্রতর কথা মনে পড়ছে, কালিয়াগঞ্জের সহযোদ্ধা সুব্রত। সে ওগুলো যত্ন করে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। ওষুধ, মানে বিভিন্ন রকমের ট্যাবলেট যেগুলো পেয়েছিল আর কি, আশা কর্মীরা দিয়ে গেছিল। তারপরে মানে আত্মীয় স্বজনরা ওসব দিয়েছে। মাদার প্লাস ও একটাও খোলেনি, ও ওখানে প্যাকেট বন্দি করে রেখে দিয়েছে। ও বাবা হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল, ভালো আছে যতদূর আমি জানি, সন্তান নবজাতক, ও ভালো আছে। তো কি হলো, মাদার প্লাস না খেয়ে? যাই হোক, এই হলো চিত্র। তাহলে ডায়াবেটিসটা এত বাড়বে,
তত ওদের মুনাফা, তত এদিকে বিক্রি হবে, এই হবে, টোটাল কন্ট্রোল। আর আপনি অসুস্থ হয়ে তখন কি হবে ভাববেন, এমন একটা অবস্থায় আপনারা চলে যাবেন যে ডায়াবেটিস বা সুগারটা না থাকা যেন অসভ্যতার প্রতীক, মানে অশিক্ষিতর প্রতীক আর কি। খেটে খাওয়া মানুষের সুগার থাকে না, এখন অবশ্য হয়ে যাচ্ছে ওই যে করোনা ভৌগোলের কল্যাণে। তো মানে কি, জামা কাপড় পরা সুস্থ, মানে স্ট্যান্ডার্ড, একটু টুকটা ইংরেজি বললে তো আরো ভালো হয়, একটু ইংরেজি বলাটা যেন এখনো আছে, আরো বাড়ছে, এখন বাড়বে হলে, মানে আপনি ভদ্রলোক, ভদ্রলোক হবেন, হয়তো যে প্রেশার সুগার থাকবে না, এটা হয় নাকি? ছি, মানে অভদ্রতা। খেটে খাওয়া মানুষ নাকি আমি? খেটে খাওয়া মানুষ, ছি, আপনার প্রেশার সুগার থাকবে না? ব্যাপারটা ওই রকম হয়ে গেছে। ওরা করতে পেরেছে, ওরা করতে পেরেছে। এখানেই বলি জায়নিস ব্রেন। তাহলে এটা খাটাল বন্ধ, মানে ওই এলাকার মানুষ এখন কি করবেন, যারা খাটালের দুধ পেতেন এতদিন ধরে, নিশ্চয়ই খাটালগুলো চলতো, তাহলে তারা কি করবেন, এখন প্যাকেটের দুধটাই কিনবেন। বিভিন্ন অসুখের মুখে পড়বেন, সমস্যায় পড়বেন। কি পাস্তুরাইজ মিল্ক, ওরে বাপ রে বাপ, পাস্তুরাইজেশন, জীবাণুনাশক করতে খেতে হবে। আরে আপনারা যখন দুধটা খাচ্ছেন, কাঁচা খাচ্ছেন, তাও তো কাঁচা দুধ মাঝে মধ্যে খাওয়া শরীরের পক্ষে ভালো, তবে এই ফর্টিফাইড মিল্ক নয় কিন্তু, যদি সেরকম দুধ পান, নইলে খাবেন না কাঁচা দুধ, সাবধান। তো আপনি যখন দুধ খাচ্ছেন, সে সবাই তো ফুটিয়েই খান রে ভাই। পাস্তুরাইজেশন করতে গেলে যে তাপমাত্রা হয়, তার চেয়ে বেশি তাপমাত্রাতেই আমরা ফুটিয়ে খাই। ওখানে আবার কি সব আছে, হ্যাঁ বলুন তো, করুন আবার ঠান্ডা করুন, ঠান্ডা করেই তো খাই আমরা। 70 ডিগ্রি তো হয়েই যায়, আরামসে হয়ে যায়। তো তাহলে ওদের কেন খেতে হবে এসব, কেন বলি, কেন? এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। ওই যে আপনি ওইটা খাবেন, প্লাস ওদের ব্যবসাটা বাড়াবেন, মনোপলিটা হবে, খাটাল বন্ধ হবে, গোয়ালার দুধ বন্ধ হবে। আর কি করবেন, আপনি অসুস্থতাও হবেন, ডায়াবেটিসেও ভুগবেন, অন্য সমস্যাতেও ভুগবেন। আবার ওদেরই তৈরি করা ওষুধপত্র, ওদেরই ফার্মা কোম্পানি, ওরাই ইনভেস্ট করেছে, ওখানে আবার যাবেন, মানে আপনার সমস্ত কিছু ওই ওদেরকে কেন্দ্র করেই ঘুরতে থাকবে। তাই সাবধান করছি, বহুবার আমি ভিডিওতে বলেছি, লিখেছি, গ্রামে গো পালনের ওপর নিষেধাজ্ঞা আসবে। একই রকম ভাবে গোয়ালার দুধে অ্যালার্জি হচ্ছে, গোয়ালার দুধে অসুখ বিসুখ বাড়ছে, এসব করে কিন্তু গ্রামে গঞ্জে ওরা একই রকম ভাবে প্রথম প্যাকেটের মিল্ক চালু করবে। প্রথমে প্যাকেটের মিল্ক, মনে রাখতে হবে, স্ট্যাচুতে লিখেছি, ডাইরেক্টলি ল্যাব মিল্ক মানুষ খাবে না। প্রথমে ভদ্রলোক বানাতে হবে, তারপরে একেবারে টোটাল রোবোটিক ভদ্রলোক বানাবে। প্রথমে ভদ্রলোক, তারপরে রোবোটিক ভদ্রলোক। তাহলে প্রথমে ভদ্রলোকই তো আপনি হননি, আপনি তো গোয়ালার দুধ খাচ্ছেন, তাই ওই স্টেপে আপনাকে যেতে হবে আগে। তাহলে কি করতে হবে, গোয়ালার দুধে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে এই বলে প্রচার করে আপনাকে গ্রামে গঞ্জেও প্যাকেটের মিল্ক এখন অনেক গ্রামে ঢুকে গেছে, ফর্টিফাইড মিল্ক বাকি গ্রামগুলোতেও ঢোকাতে হবে, ঢুকিয়ে গোয়ালার দুধ বন্ধ করতে হবে। তারপরে সবাই যখন মোটামুটি টার্গেটে চলে আসবে, তারপরে ল্যাব মিল্ক, বিল গেটস এর দুধ, বিল গোটের দুধ। হ্যাঁ, সব ছক অনুসারেই তো চলছে। সতর্ক থাকুন, শুধু নিজে বুঝলে হবে না, গ্রামে গঞ্জে আপনার পরিচিত গোয়ালা থাকলে, যারা এই ব্যবসাগুলো করে খান বা আত্মীয় স্বজন, তাদেরকে অ্যালার্ট করুন। আমাদের সংখ্যা একটু একটু করে বাড়ছে, আগামীতে আরো বাড়তে হবে, নইলে টিকতে পারবেন না। প্যান্ডেমিক টিটিসই হয়ে গেছে। এবার আরো দুটো খবরে আলোচনা করে শেষ করব, রিলেটেড খবর। আপনারা জানেন যে ইতিমধ্যে এটি খবর আমি আমার ফেসবুক পেজে লিখেছে, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার বিজ্ঞানীরা নাকি এমন একটি ভ্যাকসিনের ট্রায়াল সফল করছেন, অনেক কাজ এগিয়ে গেছে। সেটা কি, ইউনিভার্সাল এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন, ক্যান্সারের ভ্যাকসিন। ভাবুন, এবার ভাবতে থাকুন, কোন ভাইরাসে কোন ক্যান্সার হয়, ভাবুন, ভেবে একেবারে বিজ্ঞানের একেবারে, মানে আমাদের বিজ্ঞান দরকার নেই, ওদের বিজ্ঞানও অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, কোন ভাইরাসে কোন ক্যান্সার হয়, যাই হোক না কেন, ভাইরাসে ক্যান্সার হয় না, হয় ভ্যাকসিনে ক্যান্সার, ওরা সেটা জানে। আর জানে বলেই ওরা আগে করোনা ভুবুটা দিয়ে দিল, দিয়ে
ফ্লোরিডার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ওদেরই ফান্ডেড ইউনিভার্সিটি, দেখে নিন ফ্লোরিডা ইউনিভার্সিটি ফান্ডিং কারা করে। মূল কথা ফান্ডিংটা বুঝবেন, কারা করছে, কারা রিসার্চে কারা পয়সা দিচ্ছে, মাইনে কারা দিচ্ছে বিজ্ঞানীদের। বেতনভুক বিজ্ঞানী হওয়া মানেই বুঝতে হবে শেষ। আগে বিজ্ঞানীরা বেতনভুক ছিলেন না, যেই মাত্র বেতনভুক হয়ে গেল, শিক্ষক যেই মাত্র বেতনভুক হয়ে গেলেন, বিজ্ঞানী যেই মাত্র বেতনভুক হয়ে গেলেন, সেই মাত্র দালালি করতে তারা বাধ্য হলেন। কি করবেন? ওই যে কন্ট্রোল, অর্থনীতি কন্ট্রোল। যে ফ্লোরিডার মানুষ, আমেরিকা ফ্লোরিডা তো জানেন, যারা যেখানে ভ্যাকসিন চলবে না ওখানে মানুষ আর ভ্যাকসিন নিচ্ছে না। ফ্লোরিডা তো জানে, রন ডিসান্টিস গভর্নর বর্তমান, যার কথা আমি একটু আগেই বললাম। তাহলে ওখানে চলবে না, তাহলে কেন বানাচ্ছে ওরা? কেন আমাদের দেশে চলবে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফ্রিকান কান্ট্রি, সব দেশে চলবে ইউনিভার্সাল mRNA ক্যান্সার ভ্যাকসিন। এখানে তো মানুষ এখনো সেরকম ভাবে সচেতন হয়নি, তাই ওরা জানে যে এখানে নেওয়া হবে, প্লাস প্যান্ডেমিক টিটি হয়ে গেছে, নিতে বাধ্য হবে বাপ বাপ করে, নাহলে ভাতা বন্ধ, অমুক বন্ধ, তমুক বন্ধ। আর দালাল 56 ইঞ্চি তো আছেই। তাহলে টাইমিংটা খেয়াল করুন, এতদিনে আসেনি। যেই আমি বহু আগে লিখেছিলাম তখন আমার এই ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল, বাধ্য হয়ে একাধিক অ্যাকাউন্ট খুলতে হয়, সব ব্লক করে দিয়েছে, চ্যানেলও উড়িয়ে দিল। কি অবস্থা, কি অসহায় লাগছিল। কত মানুষের কাছে তখন আরো পৌঁছতে পারতাম এখন মনে হয়, কিন্তু কিছু করার নেই, কি করব। তাহলে দারুণ নাকি সফল, মানে একটা ডোজ দেবেন ইউনিভার্সাল ভ্যাকসিন আর কোনো ক্যান্সার নাকি হবে না। বেশ, তারপরে আবার কি বলছি শুনুন, খেয়াল করুন, এখানটা হিডেন ব্যাপার আছে। কি? চিকিৎসা চালিয়ে যেতে হবে, চিকিৎসার সঙ্গে ওটাও নিতে হবে। অর্থাৎ কি, কেমোথেরাপি, রেডিয়েশন এগুলো বন্ধ হবে না, মানে ওই ব্যবসাটা ওরা রাখবে। বাপরে, ভালো পয়সা না? হ্যাঁ, ভাবুন দেখি, আপনি একটা ক্যান্সারের ডোজ নিলেন ভ্যাকসিন ইউনিভার্সাল, মানে কি, খেয়াল করুন, ইউনিভার্সাল মানে সবার জন্য, আবার বৃদ্ধ বনিতা। আর ভ্যাকসিনের প্রফিটটা কি বলুন তো? রোগটা না হলেও আপনি নিতে পারেন, হতে পারে এই ভেবে প্যানিকবাজি। অন্য ওষুধ, অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনি অসুখ হলেন, অসুস্থ হলেন, পার্টিকুলার আপনি একটা অ্যান্টিবায়োটিক নিলেন, ঠিক আছে, কিন্তু তাতে করে বাজার ভালো হয় না তো। অসুস্থ না হলে আপনি ওষুধ খাবেন না, কিন্তু ভ্যাকসিনটা কি অসুস্থ না হলেও আগাম আপনি নিতে পারেন, ব্যবসাটা ভালো হয় সবার জন্য, ইউনিভার্সাল। কি দারুণ না? হ্যাঁ, ক্যান্সারের বাজার আগে ছিল না, কজনের হতো ক্যান্সার, ক্রমে ক্রমে বাড়ছে। এবার করোনা ভৌটা নিয়ে আমি তখন লিখেছিলাম যে ক্যান্সার মহামারী হবে, হার্ট অ্যাটাক মহামারী হবে, ব্রেন স্ট্রোক মহামারী হবে, কিডনি অসুখ মহামারী হবে, এগুলো বলেছিলাম সে সময়। স্ট্যাচুতে আছে, দেখে নেবেন, লিঙ্ক সহ স্ট্যাচুতে আছে কি কি সমস্যা হবে, লিখেছিলাম সেগুলো, সেটা স্ট্যাচুতে রাখা হয়েছে বইটিতে। ঠিক তাই হলো। আর ওরা চাহিদা তৈরি করলো, তবে তো মাল। আগে কিছু লোকের ক্যান্সার হতো, ভ্যাকসিন কে তো ক্যান্সারের ভ্যাকসিন নেবো কেন, কি দরকার। এবার এত এত লোকের যখন ভ্যাকসিন মানে ক্যান্সার হবে, তখন মানুষ ভয় পাবে। ওই যে করোনা ভোগ, তারা তো বুঝতে পারবে না যে করোনা ভোগের কারণে হচ্ছে, তারা তখন কি করবে? ওরে বাবা, আমরাও নিয়ে নিই। অর্থাৎ ডিম্যান্ডটা তৈরি করা হলো, প্লাস সরকার বাহাদুর তো আছেই, জনগণের টাকা, জিএসটির টাকা, ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে ফার্মা কোম্পানির ভৌ কিনবে, আর নিয়োগের নামে, কর্মসংস্থানের নামে নবডঙ্কা, সব এআই। আর সংযুক্তিকে বন্ধ করে খাটাল তুলে দিয়ে, হকার তুলে দিয়ে, ছোট ব্যবসায়ী তুলে দিয়ে, সব ভাতা। ভাতা নাও, এক হাতে মানে গোঁজো, ভৌ গোঁজো, অন্য হাতে ভাতা নাও। এক হাতে ভৌ গোঁজো, অন্য হাতে ভাতা নাও, এই হবে পলিসি। ওই গেছে, ধরে রাখো, খুব ভয়ঙ্কর সময় আসছে। তাই সহযুক্তিকে ওরা ধ্বংস করছে, তার অনেক উদ্দেশ্য। তাহলে চলে আসছে, কিন্তু ওই ভ্যাকসিনের পাশাপাশি চিকিৎসাও নাকি করতে হবে, তাহলে কি দাঁড়ালো? ওইটা ওরা ছাড়বে না। ক্যান্সার ইন্ডাস্ট্রি মানে হচ্ছে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি গোটা বিশ্বে, $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি, ক্যান্সার ইন্ডাস্ট্রি। এই যে মধু ছাড়ে, ওটাও নেবেন, ওটাও নেবেন, ওটাও দুটোই করতে থাকবেন। তাই আবার বলছি, এর কোনো শেষ নেই। ওরাই সাপ হয়ে কাটে, ওরাই ওঝা হয়ে ঝাড়ে,
আবার ওরা কাটে, ঝাড়ে না, ঝাড়ার নাম করে কিন্তু কাটে, আবার নতুন করে আবার নতুন কিছু তৈরি করে। এভাবে চলতে থাকে। এটাই হলো জায়নিস মুজিবা। তাই প্রাকৃতিক পন্থায় ফেরুন, এ নিয়ে আমার বহু বলেছি, লিখেছি। ইউটিউবে ভ্যাকসিন আছে, যারা আপনারা সরি ইউটিউবে ভিডিও আছে। যারা নতুন এসেছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, দেখবেন এই ইউটিউবে এবং ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করুন, আমি লিংক দিয়ে দেবো। প্রাকৃতিক পন্থা যারা নিয়ে ফেলেছেন অলরেডি, কি করে সুস্থ থাকবেন, অন্তত ফিরতে পারবেন প্রাকৃতিক পন্থায়, তার কিছু পদ্ধতি পরামর্শ দেওয়া আছে, সেগুলো ফলো করুন যতটা সম্ভব। আর মগজটা খোলা রাখুন। এর পাশাপাশি দেখুন, খেলাটা দেখুন। ঠিক এই ক্যান্সারের খবরটা যেই আমি আমার পেজে দিয়েছি, মানে ভ্যাকসিনের খবর, এর খবর, সঙ্গে সঙ্গে দেখবেন বারাসাত হসপিটালে আজকের খবরই দেখা যাচ্ছে ফ্রিতে ক্যান্সার স্ক্রিনিং। ভাবুন, ফ্রিতে। করোনা ভ্যাকসিন ফ্রিতে নিয়েছিলেন তো কেমন বোধ হচ্ছে এখন? যারা ভালো বোধ করছেন তারাও সতর্ক থাকুন, প্রাকৃতিক পন্থায় ফিরুন। আবার বলছি, ফ্রিতে। এখন তো সব ভেতরে ভেতরে জানেন সব কিছু ওরাই চালাচ্ছে, পুঁজিবাদী শক্তি, মেডিকেল মাফিয়া যাদের বলা হয়। এবার আপনার চারদিকে ক্যান্সার, আপনি ভয়ে ভয়ে স্ক্রিনিং করতে গেলেন, এবার আপনার স্ক্রিনিং কি হবে আপনি জানেন না, তবে আমি জানি। ওদের টার্গেট থাকে এতগুলো দিতে হবে পজিটিভ। আপনি যান, যারা বড় বড় কর্পোরেট হাসপাতালের ডাক্তার, তাদেরও থাকে এতগুলো সার্জারি করাতে হবে, এতগুলো সার্জারি করাতে হবে, এতগুলো বাইপাস বসাতে হবে, এত এই করতে হবে। ওদের থাকে টার্গেট। হ্যাঁ, এবার এটা যে বিনামূল্যে বসেছে তার খরচা নেই, আপনি তো খরচা দিচ্ছেন না, আপনি ভাবছেন ফ্রিতে। এবার 100 জন করাতে গেল স্ক্রিনিং, তার মধ্যে টার্গেট আছে কতজনকে বলতে হবে। ওরে বাপ রে, আপনার তো ওরে বাপ রে, ব্যাস আপনার ঘুম উড়ে গেল। কি করবো, কি হবে এখন, কি হবে? এই যে চলে যান ওখানে যান। ওরে বাপ রে বাপ, আপনার তো উত্তরটা। তারপরে কি হবে? ওই যে ফ্রিতে স্ক্রিনিং দিচ্ছে, করাচ্ছে, লিপিড প্রোফাইল যেমন হয়, হ্যাঁ লিপিড। আচ্ছা, এই অধম আমি শুধু একা নই, এরকম বহু সহযোগ দেখবে আমার যে কমেন্ট করেন তারা আছেন, তারা জীবনে কখনো কোনো টেস্ট করায়নি, সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন। আমার বাবাকে সে সময় তো ছিলই না এসব, আমার ঠাকুরদাকে কোনো টেস্ট করতে দেখিনি, তো দরকারই পড়েনি। তো তারা কি দীর্ঘজীবী ছিলেন? আমাদের কথা না, অনেকেই দীর্ঘজীবী ছিলেন। আর এখন এত কিছুর পরে কি মৃত্যু নেই? হ্যাঁ, মানুষ মরছে না, অকালে মৃত্যু বেড়ে গেছে। আগে 9 বছরের বাচ্চার হার্ট অ্যাটাক শুনেছেন, এখন শুনছেন। আগে শুনেছেন? শুনবেন না, এখন শুনবেন। 9 বছর, 12 বছর, 11 বছর, 10 বছরের ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক। এটাই হলো সভ্যতার অবদান, চিকিৎসার অবদান, মহানুভবতার অবদান। খেয়াল রাখতে হবে। তাহলে এই অভদ্র লোকটি আপনাদের সামনে যে বসে আছে, সে কখনো কোনো দিন ওই লিপিড প্রোফাইল, সুগার টেস্ট, ওই টেস্ট, সেই টেস্ট কিচ্ছু করেনি। হ্যাঁ, একবারে করেনি, সেটা ভুল হবে। সেটা আমি কিন্তু করিনি। আমার শুভাকাঙ্ক্ষীরা একবার আমাকে, তো ছাত্র বললো, স্যার, তখন আমার 40 হয়ে গেছিল, 40 ক্রস করে গেছে। বুঝতেই পারছেন, করোনার বহু আগে, আজ থেকে 15 বছর আগেকার কথা বলছে। বললো, স্যার আপনার 40 হয়ে গেছে, আপনি না কোনোদিন তো করি না, আমার দরকার পড়ে না এগুলো, বিশ্বাস করি না স্যার, তবুও আপনি যাই হোক, আমি ঠিক আছে। ওদের তো বললো যখন ভালোবাসে আমাকে, আমার একটা কিউরিওসিটিও ছিল, দেখি। তো নিয়ে গেল একটা জায়গায়, প্রেশার জানেন প্রেশার মাপে কিভাবে। তারপরে তো আমি তো আছি আমার মতো। তো তারপরে সে মাপলো, তাকে কি যেন বললো, তারা কি একটা বললো, শুনলো, শুনে স্যার ও মানে ভালো না স্যার, ওখানে চলুন। কি ব্যাপার? বলে আরেকটা জায়গায় নিয়ে গেল। আরেকটা জায়গায় এখানে না স্যার, এটা মনে হচ্ছে ভুল আছে, ঠিকঠাক নেই। বেশ, আরেক জায়গায় নিয়ে গেল।
নিয়ে গিয়ে মোটামুটি একই রকম ও বললো কথাবার্তা, আমিও তো যাই হোক কানে কানে কিছু আসছে, তো আমি তো মজা নিচ্ছি ব্যাপারটার। তো বললো না স্যার আরেক জায়গায় চলুন। দেখুন আরেকটা জায়গায় গেল, কাছাকাছি সব দোকান আর কি, বাইকে করে আর কি, সঙ্গে দু তিনটে বাইক ছিল, মানে আমাকে নিয়ে একটা বাইক, পেছনে একজন মানে যে চালাচ্ছিল তার পেছনে আমি, আর সঙ্গে আরো দুটো বাইক ছিল। তো যাই হোক সেখানেও তাই করে বললো না স্যার, মানে কি ব্যাপারটা কি হচ্ছে বলো তো। না স্যার আসলে আমার বিশ্বাস হয়নি আমাদের, যে স্যার এই বয়সে কি করে 80 120 হয়, তো তাই আমরা ভাবলাম ভুল আছে, তো ওই জন্যই আমরা দুটো জায়গায় কনফার্ম হলাম। না স্যার আপনার প্রেশারের সমস্যা নেই, তো মানে 80 120 তো বলছে। আমি বললাম বেশ তাহলে আবার কি, আমি তো বললাম তোমরা এমনি চিন্তা করছো। যাই হোক, এই হলো একটা গল্প, যেটা একটাই মাত্র আমি মাপিয়েছিলাম, মানে আমার ছাত্রদের অনুরোধে, কৌতূহল ছিল এই, তাহলে এইটা না বললে ভুল বলা হতো, তো এটা করেছিলাম একবার, সেই অনেক আগেকার, ওই একবার কি, এই হলো বিষয়। তো তারপরে তো আমি বেঁচে আছি, গ্রামে গঞ্জে ছোটাছুটি করছি, আপনাদের সামনে ভিডিও করছি, লিখছি, চরম ব্যস্ততা আমার, এত কিছু মোটা মোটা বই লিখছি, আপনারা অনেকে অবাক হয়ে যান যে স্যার আপনি কি করে এত সামাল দেন। দিচ্ছি, প্রকৃতির লীলা দিচ্ছি। তা এটা কিন্তু কোনো ব্যতিক্রম ব্যাপার নয়, এটা আপনারাও পারেন, এটা প্রকৃতির ব্যাপার। টিউন করে নিন শরীরটাকে প্রকৃতির সঙ্গে, টিউন করে নিন। এটা গেল, তাহলে এবার কি হবে বুঝতেই পারলেন কি বললাম। যা ওরা বিনামূল্যে করাবে, ওর তার কয়েক লক্ষ কোটি গুণ তুলে নেবে, এবার আপনাকে দূর করাবে, এই থেরাপি সেই থেরাপি, রেডিয়েশন, অমুক তমুক, সুস্থ শরীরকে আর আস্ত রাখবে না। তাই প্যানিক থেকে প্রথমে বর্জন করি। যে রবি ঠাকুর বলেছে আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, সেটাকে বলুন, আত্মস্থ করুন। যত ভয় পাবেন তত ওরা পেয়ে বসবে আপনার ওপরে। টেস্টিং ইত্যাদি ইত্যাদি, স্ক্রিনিং, ওটা উদ্দেশ্য ওদের ব্যবসা বাড়ানো, মুনাফা বাড়ানো, আপনাকে ভয় পাইয়ে। আপনার পাশে কেউ নেই, আসলে এরা কেউ নেই, রাষ্ট্র নেই, শুধু লোক দেখানো আছে কিছু। আবার এই সঙ্গে আজকে আর একটা খবর আপনারা দেখেছেন, আমিও দিয়েছি পেজে, রান্নার করতে গিয়ে নাকি ধোঁয়াতে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। ভাবুন, ক্যান্সার কেন বাড়ছে সেটা ওরা বলবে না, দালাল মিডিয়া বলবে না, সবাই আমরা জেনে গেছি এখন। কেন্দ্রীয় সরকার পর্যন্ত বলেছিল, খবর আমার কাছে লিঙ্ক আছে, চাইলেই দিতে পারি, কি ভ্যাকসিন নেওয়ার পরে মৃত্যু হলে দায় নেবে না সরকার। একদম, হ্যাঁ আছে, কোভিশিল্ডের ভ্যাকসিনেও ছিল এই রোগ হতে পারে, মৃত্যু হতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসিস এসব হতে পারে, ব্লাড ক্লট হতে, সবই বল লেখা ছিল, লেখা তো ছিলই, অফিসিয়ালি তো লিখেই দিয়েছে, দায় কেন নেবে। আর ওরা তো কি বলছে, খবরটা এরকম, লিঙ্ক দিলেই পেলেই পড়বেন, যারা চাইবেন দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে চাইবেন। কি বাধ্যতামূলক ছিল না করোনার ভ্যাকসিন, তাই টিকা নিলে মৃত্যু হলে সরকার দায় নেবে না, বাধ্যতামূলক ছিল না, অবশ্যই ছিল না, আমরা জানি, আমরা নিইনি। কিন্তু যেভাবে প্রচার হয়েছিল দালাল মিডিয়াকে দিয়ে, বেড়াতে যাওয়া যাবে না, অমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক বন্ধ হয়ে যাবে, তমুক বন্ধ হয়ে যাবে, কেন ওটা বাধ্যতামূলকের মতো নয়, কিন্তু অফিসিয়ালি নয়, এটাই হলো খেলা। ডেঙ্গুর বেলাতেও তাই করা হবে, সাবধান। ডেঙ্গু ভ্যাকসিন আসছে 2000 পরের বছরই আসছে। এইভাবে ওরা জাল বিস্তার করে। তো রান্না আগে আমাদের ঠাকুমা মাসিমারা, পিসিরা কাঠে রান্না করতো, কয়লাও ছিল না, শহরাঞ্চলে কয়লা ছিল, গ্রামে কাঠে রান্না হতো, এখনো কোথাও কোথাও হয়, অনেক জায়গায় হয় এখনো, তাতে ধোঁয়া হতো না, কিন্তু ওটাই আদর্শ ছিল, জানেন তো, রান্নার স্বাদ, সুস্থ থাকা, কারণ ওটা প্রাকৃতিক। তাহলে ভালো, বেশ। তারপরে এলো কি, কয়লাতে, আমরা ছোটবেলায় আমাদের বাড়িতে কয়লাতেই রান্না হতো, গ্যাস আসেনি।
আমার মা কয়লা দিয়ে রান্না করতেন, আমিও তখন কয়লা ভাঙতাম। আমার মনে আছে ছোটবেলায় আমার একটা কাজ ছিল, বস্তা করে কয়লা আনা হতো, ভ্যানে করে কয়লা আনা হতো, সেই কয়লা আমি বসে সাইজ মতো ভাঙতাম যাতে করে রান্না করা যাবে। আমার একটা ডিউটি ছিল কয়লা ভাঙা। আর একটা কি ডিউটি ছিল জানেন? আমার কাজ ছিল, ছোটবেলায় পড়াশোনা করতাম, শুধু পড়াশোনা করিনি, রেজাল্ট ভালো ছিল, সোনারপুর বিদ্যাপীঠে ফার্স্ট বয় ছিলাম। যারা পুরনো ছাত্র মানে ফেসবুকে খুঁজে পেয়েছেন তারা জানেন। তার মানে কি শুধু পড়াশোনাই করতাম ফার্স্ট বয় ছিলাম বলে? না, কাজও করতাম। ওই একটা কয়লা ভাঙা। আর কি কাজ ছিল জানেন? এগুলো আমাকে পাথেও হয়েছে বলে আমার মনে হয়। আর কি কাজ ছিল? ভাঙা যে কয়লাগুলো, গুঁড়ো গুঁড়ো কয়লাগুলো থাকে, মানে ভাঙার পরে যে গুঁড়োগুলো হয়, সেগুলো দিয়ে পাশেই পুকুর ছিল, পানা পুকুর, পাঁক তুলতাম। পাঁক তুলে সেগুলো মিশিয়ে গোল গোল করে গুল দেওয়া, বোঝেন তো? হ্যাঁ, ওটা দিতাম, যেটা দিয়েও রান্না হতো। অর্থাৎ ওগুলো নষ্ট কেন হবে, এই কাজটাও করতাম। আরো কাজ কি করতাম জানেন? ক্লাস 6-7 কথা বলছি, এটা আমি 8 পর্যন্ত করেছি। তারপর তো আমি চলে আসি, ট্রান্সফার, বাবারও ট্রান্সফার হয়ে যায়। যাই হোক, তখন আমি হোস্টেলে থাকা শুরু করি। সোনারপুর থেকে বালুরঘাটে চলে আসি, বালুরঘাট হাই স্কুলে ভর্তি হই। তার আগে পর্যন্ত, তখন বালুরঘাট হাই স্কুলে ভর্তি হওয়ার পর হোস্টেলে থাকি, তার আগে পর্যন্ত আর কি করতাম? রুটির আটা মাখতাম, কারণ আমাদের রাতে রুটি হতো। 6 জন, 4 ভাই বোন এবং বাবা মা। রুটির আটা মাখতাম এবং রুটি আটা মেখে লেচি করে বেলতাম। রুটি বেলার এই টোটাল প্রক্রিয়াটা আমার ছিল। ভাই একটু বড় হওয়ার পর হেল্প করতো, কিন্তু পুরোটাই আমার ছিল। তারপরে মা অবশ্যই সেটাকে, কারণ মায়ের তো অনেক চাপ ছিল, এতজনের সংসার, হেল্প করা আর কি। তো এই কাজগুলো করতাম। তো তাই মনে পড়ে গেল কয়লার কথা, তাই বললাম এত কথা। তাতেও সমস্যা হলো না, কাঠেও সমস্যা হলো না, কয়লাতেও সমস্যা হলো না, যুগ যুগ ধরে চলে এলো। এখন গ্যাসে নাকি ক্যান্সার হচ্ছে, ঝুঁকি বাড়ছে। দালাল মিডিয়াকে পয়সা দিয়েছে, মিডিয়াও কদিন পরে উঠে যাবে আলটিমেটলি। কে ওগুলো পড়বে বলুন তো? আমরা তো পড়ি না, আনন্দবাজার রাখেন, আমি আর রাখি না। পড়েন না, একমাত্র এই খবরটা বলে বিশ্লেষণগুলো উল্টো পথে বোঝার জন্য আপনাদের সামনে কিছু শেয়ার করি, পেজের ছবি দিয়ে অ্যালার্ট করার জন্য। কিন্তু বিশ্বাস করে ভক্তি নিয়ে গেলা আনন্দবাজার পত্রিকা কোনোদিন করেন? আমি বহু আগে করা ছেড়ে দিয়েছি। তাহলে ওদের কি করবে? আলটিমেটলি দালালি করেই চলতে হবে। আর এই তারপরে আস্তে আস্তে সব উঠে যাবে, প্রিন্ট তো শেষের পথে, বিক্রি বার্তা নেই, বিজ্ঞাপন দিয়ে দালালি করে যতটা হয়। তো সেই দালাল মিডিয়াগুলো এখন কি করছে? বলছে রান্নার গ্যাস মানে যে ধোঁয়া হচ্ছে তাতে করে ক্যান্সার বাড়ছে। বাহ, বেশ বেশ, তাহলে ওই যে ক্যান্সারটা বহুবের কারণে বাড়ছে, ফার্মা কোম্পানির কারণে বাড়ছে, সেটাকে ঘুরিয়ে দেওয়া হলো। নাম্বার 1, তাই তো? এবার লোকে ভাববে, তাই তো, মহিলারা ভাববে, হ্যাঁ কেন ক্যান্সার হলো? ওই যে খবরে লিখেছে গো। হ্যাঁ, তোমাকে বলি না, এতবার রান্না করো কেন? একবেলা রান্না করবে, নাহলে করবে না। অনলাইন থেকে খাবার আনবে, জোম্যাটো আছে না, জোম্যাটো থেকে খাবার আনাও। হ্যাঁ, রান্না করার দরকার নেই। বউ এবার বলবে, হ্যাঁ তাই তো, তুমি আমাকে এত রান্নাঘরে কেন পাঠাও? আমার শরীরটা কেমন কেমন লাগছে। ক্যান্সারটা হলো ভৌ নেওয়ার কারণে, চাপ হবে রান্নার। এবার কি হবে? কতগুলো ফসল দেখুন, কতগুলো সুবিধা দেখুন। নাম্বার 1, উদরপিণ্ডি বুদর ঘাড়ে। করোনামৃতের কারণে ক্যান্সারটাকে চাপ বলা হবে কিসের? রান্নার ধোঁয়া থেকে। নাম্বার 1। নাম্বার 2 কি? অনলাইনে খাবার বিক্রি হবে, রান্না বান্না বন্ধ হয়ে যাবে। যাদের সামর্থ্য আছে, যারা শহরের মানুষ, যারা তারা মগজ দোলায়, এটাতে খবরটা মগজ দোলায় তো হবেই। আর সবাই না হলে উল্লেখযোগ্য অংশ, তারা জোম্যাটো থেকে খাবার বুক করবেন, জোম্যাটোর ইনকাম বাড়বে, জোম্যাটোর উপার্জন বাড়বে, দারুণভাবে বাড়বে। আর কি হবে? ওই যে মহিলারা রান্না করতে চাইবে না, সবাই নয়, ওরে বাপ রে বাপ, রান্না করলে তো ক্যান্সার। হ্যাঁ, তাহলে কি? সংসারে ফাটল। স্বামী হয়তো বুঝলেন, তিনি কর্মব্যস্ত বাইরে থাকেন, এবার তাকে হয়
স্ত্রীরাও অনেক সময় কর্মব্যস্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি রান্নার মাধ্যমেই যদি ক্যান্সার ছড়ায় এরকম যদি বোঝানো হয়, মাথায় ঢোকে, তাহলে মহিলাটা অন্তত আর রান্না করতে চাইবে না, পুরুষরাও অনেকে করতে চাইবে না। তাহলে এই অবস্থায় কি হবে? সংসার যে ইউনিট যেটা, সেটা ভাঙবে। ওই যে ওটা চাইছে ফ্যামিলি ব্রেক করা, নিউক্লিয়ার ফ্যামিলি কোন রকম করে টিকে আছে সেটাকে ওরা ভাঙতে চাইছে। কারণ আপনি যত একা তত আপনি শেষ, যত বিচ্ছিন্ন তত বিপন্ন, তত বেশি করে আপনি ওদের দাস হয়ে যাবেন। এটাই ওদের টার্গেট। অর্থাৎ পারিবারিক ফাটল ধরানো, জেন্ডার জাস্টিসের নাম করে জেন্ডার কনফ্লিক্ট তৈরি করা, এই কাজটাও হলো। দারুণ না? কি দারুণ না? খবর গভীরে গেলে বুঝতে পারবেন কত কাজ করে এরা, মানে দালাল মিডিয়াটাকে ওরা কেন বানিয়েছে। কত কাজ। তাই এগুলো খবরগুলো সতর্ক করার জন্য দিই আপনাদের। ভাববেন, অন্ধের মতো বিশ্বাস করবেন না, সতর্ক থাকুন। পরিশেষে মুম্বাইয়ের খবরটি দিয়ে শেষ করব আজকের লাইভ। মুম্বাইতে ওলা, উবের, র্যাপিডো ড্রাইভারগুলো, আপনারা জানেন এরা অ্যাপস এর মাধ্যমে টোটাল কন্ট্রোল, আর একটা বৈশিষ্ট্য নতুন বিশ্ব ব্যবস্থা। তারা বেশ কয়েকদিন, জানি না এখন কি পরিস্থিতি, এটা যখন আমি খবরটা পড়েছিলাম 2 দিন আগের একটা খবর, তখন 3 দিন ধরে তারা ধর্মঘট করছে, তারা প্রতিবাদ করছে। কেন? তাদের প্রতি কিলোমিটার যে ভাড়া তাদের তো প্রাপ্য, তারাই তো গাড়িটা চালাচ্ছে, সেটা অত্যন্ত কম, বাড়ানোর দাবি। প্ল্যাটফর্ম যে কমিশন যেটা চার্জ থাকে সেটা নিয়ে তাদের বক্তব্য আছে। এখানে এক্সপ্লয়টেশন হচ্ছে, এগুলো নিয়ে এবং সরকারের হস্তক্ষেপ, রেগুলেশনের দাবিতে তারা এটা ধর্মঘট করছে। কেন? সরকারি কোনো নিয়ন্ত্রণই নেই, এরা যা ইচ্ছে তাই করছে, এক্সপ্লয়টেশনের নামান্তর। মাঝখানে দেখবেন ওই জোম্যাটো, ওই যে সব আছে, আরো সব কাদাগুচ্ছের আছে, সুইগি, এগুলো নিয়ে এরকম অনেক প্রতিবাদ এসেছে। জোম্যাটোরাও থেকেও বিদ্রোহ হয়ে, মানে বিক্ষোভ হয়েছে। শোষণ, এক্সপ্লয়টেশন। তাহলে কি করুন? আপনার সন্তানেরা কোথায় যাবে বলুন দেখি? কিভাবে বাঁচবে? আপনি আগামী প্রজন্মের কথা না ভেবে পটাপট অনলাইনে বুক করছেন, ওলা, উবের, র্যাপিডো, পটাপট চলে যাচ্ছেন। বেশ, একবারও ভাবছেন না এরা কিভাবে আছে। একটা অ্যাপস এর মাধ্যমে ওলার নিজের গাড়ি কটা আছে বলুন দেখি, উবেরের নিজের গাড়ি কটা আছে বলুন দেখি, কটা নিজের গাড়ি আছে? এটাই তো নতুন ওয়ার্ল্ড ওয়ার্ডের অ্যাপস এর চমক, অনলাইনে কন্ট্রোলের চমক। ওদের কিছু নেই, কিছু দরকার নেই, ওদের গাড়িও নেই, ওদের অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে প্যাসেঞ্জার ধরবে, এটাই ওদের কাজ, এবং সেটা আপনার ড্রাইভারের কাছে পাঠাবে। তার জন্য ড্রাইভারকে ওরা এক্সপ্লয়েট করবে, শোষণ করবে, যাতে করে ড্রাইভারের সংসার অচল হয়ে যায়। তখন কি করবে? উপায় নেই। সবাইকে যদি অ্যাপসে অ্যাডিক্টেড করে দেওয়া যায়, তাহলে হলুদ ট্যাক্সি দেখবেন মাঝখানে, হ্যাঁ অবশ্যই কিছু ট্যাক্সি ড্রাইভার ভালো ব্যবহার করতেন না, মানা যায়, সেটা তো সর্বত্রই। আলাদা করে আপনি কেন হলুদ ট্যাক্সিকে দোষ দেবেন? যে ভালো ব্যবহারের কথা, খারাপ ব্যবহারের কথা সব সেকশনেই আছে, কিন্তু ওরা ওটাকে প্রচার করলো কেন? যাতে করে অ্যাপস নির্ভরতা, ওলা, উবেরের মতো জায়েন্ট রক্তচোষাদের ব্যবসাটা বাড়ে। তাহলে আপনারা কি ভাবছেন? দারুণ ভাবে আপনি পটাপট অ্যাপস করছেন, স্মার্ট হচ্ছেন, ওটিপি আসছে, আপনি গাড়িতে আমি জীবনে এটাতে চড়িনি, আমি বেঁচে তো আছি, কিন্তু আমি বারণ করবো না, চড়ুন, উপায় কি? ঠিক আছে, আপনি ব্যস্ত মানুষ, করছেন কাজ, কিন্তু এদের হয়ে বলুন, এদের দাবিগুলোর কথা তুলুন, যে হ্যাঁ এরা জাস্টিফাই করছে, এদের এদের দাবিটা ন্যায়সঙ্গত। কেন বলুন তো? আপনি ভাবছেন আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, অধ্যাপক হবে, কারো কারো হয়তো হবে আগামীতে, সুযোগটা কিন্তু আর প্রায় নেই বললেই চলে। তখন কি করবেন? তখন আপনার ছেলে তো চপ বিক্রি করতে পারবে না, সেখানে আবার ফাইট করতে হবে। সব সম্প্রদায়ের মানুষ আগামীতে সহযুক্তিতে থাকতে পারবেন না, রীতিমতো মারধর করে পাল্টা মার দিয়ে থাকতে হবে। যে কমিউনিটিতে একতা বেশি তারাই টিকে থাকতে পারবে সহযুক্তিতে এ ধরনের ব্যবসায়। তাহলে আপনার ছেলে কি করবে? অধ্যাপক?
খোঁজ নিয়ে দেখুন কলেজে কবে কি লাস্ট কি নিয়োগ হয়েছে। শিক্ষক জানেন, কোথায় থাকলো? ডাক্তার দেখতে থাকুন। এ কি হবে? খোলা থাকছে কি? এই জোম্যাটো, সুইগি, আমাজন, ওলা, উবের গাড়ি চালালেও নিজের গাড়ি আর হবে না, ওদের আন্ডারে চলে যেতে হবে। কারণ আপনি অ্যাপস নির্ভর হয়ে এমনটাই করে ফেলেছেন চারদিকে যে একটা অ্যাপস নির্ভর না হয়ে একটা স্বাধীনভাবে কেউ ট্যাক্সি চালক সে আর টিকতে পারবে না। মানে স্বনিযুক্তি শেষ, সর্বক্ষেত্রে ওরা গ্রাস করছে। একটা সময় ছিল একটা বেকার যুবক একটা গাড়ির লাইসেন্স বের করলো, করে সে একটা ট্যাক্সি নিয়ে বেরোলো, করে কমে খেলো। সেটা সে পারবে না। ওই যে অ্যাপস, আপনি তো উঠবেনই না ওই ট্যাক্সিতে, আপনার অ্যাপসে ওটিপি চাই। এই করে কি হবে, আপনার সন্তান সন্ততিরাও যখন এদের খপ্পরে পড়বে, জীবিকা তো নেই, কি করবেন তখন? তখন এই এক্সপ্লয়টেশন, শোষণ তাদেরকেও মেনে নিতে হবে, কারণ আপনি প্রতিবাদ করেননি। আপনি ভেবেছেন বা আমি তো আছি, বেশ সস্তায় ওলাটা পেয়ে গেলাম, সস্তা, দেখবেন আগামীতে কোথায় দাঁড়ায়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাকি অপশন যখন শেষ করে দেবে তখন দেখবেন। তাই বলি, নিজের জন্য না হোক, আগামীর জন্য প্রতিবাদ করুন, আগামীর প্রজন্মের বেঁচে থাকার জন্য প্রতিবাদ করুন। এই প্রক্রিয়া আমরা পুরোটা কোনোটাই আটকাতে পারবো না, কিন্তু যেগুলো পারবো, ছোট দোকান থেকে কেনাকাটা করা, যত্রতত্র অ্যাপ ব্যবহার না করা, সংযুক্তির সুযোগটাকে খোলা রাখা, সেটা তো আমরা পারি। নইলে কিন্তু আমরা আয়নায় মুখ দেখাতে পারবো না। আজ এই পর্যন্তই। আবার আহ্বান রাখছি, শুধু নিজেরা বুঝুন না, নিজেরা বুঝলে যথেষ্ট নয়, মানুষের মধ্যে ছড়িয়ে দিন। সবসময় সবাইকে ভিডিও দেখাতে হবে এমন নেই। আপনারা যে উপলব্ধি করছেন, যারা শোনার সময় পাচ্ছেন, চায়ের দোকানে হোক, বাসে ট্রামে ট্রেনে, জমায়েতে, সেটা বলুন, অন্যকে বলুন, প্রতিবেশীকে বলুন। এভাবেই আমরা ছড়াতে চাই। আর যেসব সহযোদ্ধা বই সংগ্রহ করতে চাইছেন, এখনো পারেননি আর্থিক কারণে, তারা তো বললামই, প্রথমেই বলেছি। আর আবার আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আমার বই সংগ্রহ করছেন তাদেরকে, তারা আমাদের লড়াইয়ে বড় রকমের সহযোগিতা করছেন। এটা বড় কাজ করছেন। শুধু সমৃদ্ধ হচ্ছেন বই পড়ে তা নয়, দুটো কাজ করছেন। লড়াইকে শক্তিশালী করা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, আমার গ্রামে গঞ্জে যাওয়ার পথ খরচ, পাথেয়, সভা সমিতি, টিকে থাকা, এই সমস্ত কিছুতে আপনারা কিন্তু পাশে আছেন। তাই এই লড়াইটা বহুমুখী লড়াই আপনারা করছেন। আপনারা আছে বলেই কিন্তু আমরা বা আমি কাজ করতে পারছি, এটা মাথায় রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সজাগ থাকুন।